ওরে যা রেস্টুরেন্টে ধর্ম তাই। ওরে বাবা, কি দার্শনিক কথাবার্তা রেখে চলে থাক, আমি কোনো কোশ্চেন না করি। F5। আচ্ছা, লাস্টে কতদূর পর্যন্ত পড়াইছিলাম কেউ একটু বলতে পারবো আমাকে? ভাইরে ভাই, রক্ত চ্যাপ্টার 3 দিন ধরে পড়াচ্ছি, রক্তের সাথে আজকে রেচনটাও পড়াই দিব, ঠিক আছে? শ্বসনটা পড়াইছি না তোমাদেরকে? জি ভাই। কার্ডিয়াক চক্র পড়াইছি না? জাংশনের টিস্যু পড়াইছি জি না? ভাই। ব্যারো রিসেপ্টরের আগ জি ভাই। পর্যন্ত হইছে। আচ্ছা ঠিক আছে, সুন্দর কথা, ঠিক আছে। তো আসো আমরা একটু ব্লাড প্রেশার নিয়ে আলোচনা করি, ঠিক আছে? সো ব্লাড প্রেশার বা রক্তচাপ কী জিনিস দেখো, সাধারণভাবে চিন্তা করো, যেটা একটা হার্ট, ঠিক আছে? এই হার্ট থেকে একটা মহাধমনী বের হয়, তাই না? এইভাবে এরকম করে একটা মহাধমনী বের হয়। এই হার্টটা কি করতেছে? সংকোচন, কন্ট্রাকশন হচ্ছে হার্টটার। সো কন্ট্রাকশনের ফলে হয় কি, এই ব্লাডটা এই অ্যাওরটা বা মহাধমনী দিয়ে পাস করতে থাকে। তুমি চিন্তা করো যে একটা পাইপের মধ্যে দিয়ে যদি একটা পানি যাইতে থাকে অনেক তীব্র বেগে, তাহলে সেই পানিটা কি পাইপের গায়ে একটা চাপ দিবে না? একটা প্রেশার ক্রিয়েট করবে না? অবভিয়াসলি করবে। সো এইখান দিয়ে যখন রক্ত যায়, তখন এই রক্তটাও যেহেতু একটা কন্ট্রাকশন প্রেশারে থাকে, একটা সংকোচনে একটা চাপে থাকে, সো এটাও কি একটা চাপ নিয়ে এই ধমনির মধ্যে দিয়ে রক্তটা পরিবাহিত হয়। দেখবা ওই ধমনী শিরার মধ্যে দেখা যাচ্ছে যে ধমনী থেকে একটা নির্দিষ্ট চাপে রক্ত পরিবাহিত হয়। কেন? কারণ সেই চাপটা ডিরেক্টলি হার্ট থেকে ক্রিয়েট হয়, ঠিক আছে? হার্ট যেহেতু কন্ট্রাকশনের ফলে হার্ট থেকে যেহেতু ধমনীটা বের হয়, আমরা বলছিলাম যে হার্ট থেকে যাহাই বের হয় তাহাই হলো ধমনী বা আর্টারি। তাহলে হার্ট থেকে যে আর্টারি বা ধমনীগুলো বের হয়, সেগুলোতে কি হার্টের যে কন্ট্রাকশনের ফলে যে প্রেশারটা আছে, সেই প্রেশারটা নিয়েই ব্লাডটা ফ্লো করতে থাকে। অ্যান্ড এই ফ্লো করার সময় এই যে আর্টারির বা ধমনীর যে গা, মানে অন্তর্গাত্র বা ইনার সারফেসে কি একটা প্রেশার ক্রিয়েটেড হয়, ঠিক আছে? এই প্রেশারটাই কি রক্তচাপ বা ব্লাড প্রেশার। এই যে মেশিনটা দেয়া আছে, এই মেশিনের সাথে তোমরা অনেকেই পরিচিত, তোমাদের বাসায় অনেকেরই বা আমার হাই প্রেশার বা এরকম বিভিন্ন রোগে আমাদের সচরাচর দেখা যায়। এগুলোকে বলা হয় মডার্ন ওয়ার্ল্ড ডিজিজ। মানে বর্তমানে দেখা যায় যে ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়াই কিছু কিছু রোগ আছে যেগুলো হইতেছে মোটামুটি সবার। এর মধ্যে উচ্চ রক্তচাপ একটা, ডায়াবেটিস একটা, এগুলো রোগ প্রধান, ঠিক আছে? সো এগুলার মধ্যে আমরা রক্তচাপ নিয়ে একটু আলোচনা করবো এই চ্যাপ্টারে। যে রক্তচাপ পরিমাপক যন্ত্র আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় স্ফিগমো ম্যানোমিটার, ঠিক আছে? আমি বাংলায় লিখে দিচ্ছি, এটা হচ্ছে স্ফিগমো ম্যানোমিটার, ঠিক আছে? আমরা ওয়ার্ডে এগুলো, এটা স্টেথোস্কোপ, এগুলো কাঁধে নিয়ে ঘুরি। একটা ডাক্তার ডাক্তার মানে মানুষ দেখলেই বুঝে যে এরা হচ্ছে ডাক্তার। না হলে ডাক্তার নার্স আসলে আলাদা করে কঠিন হয়ে যায়। ওকে, সো নেক্সট স্লাইডে চলে যাই। ব্যারোরিসেপ্টর, আসলে দেখো আমাদের শরীরে যে রক্তচাপ, সেই রক্তচাপটা একটা নির্দিষ্ট মাত্রা আছে। যেমন এই যে দেখো রক্তচাপের এখানে লেখা আছে সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ। সিস্টোলিক চাপটা কি, আমরা এর আগের দিন যাচ্ছি, সিস্টোল শব্দটার অর্থটা কি? সংকোচন বা কন্ট্রাকশন। আর ডায়াস্টোলিক শব্দ অর্থ কি? প্রসারণ। প্রসারণ বা রিল্যাক্সেশন, ঠিক আছে? তার সিস্টোলিক চাপটা কি, দেখো যে যখন তুমি কোনো কিছুটা চাপ দিবা, একটা কন্ট্রাক্ট করবা, সংকোচন করবা, স্বাভাবিকভাবে কি সেখানে চাপটা বেশি হবে। তো সিস্টোলিক চাপের মানটা কি সবসময় বেশি। আর ডায়াস্টোলিক চাপটা মানে কি, হার্ট যখন রিল্যাক্স অবস্থা থাকবে, প্রসারিত হয়, তখন সেটা কি চাপটা খুবই স্বাভাবিক কমে যাবে, তাই না? আমরা বলছিলাম এর আগেও যে কোনো কিছুতে যখন জায়গা বাড়ে, যখন প্রসারণ হয়, তখন চাপ কি হয়? কমে। আমরা বোঝানোর জন্য একটা সিরিঞ্জের উদাহরণ দিয়েছিলাম, আশা করি সবার মনে আছে। তো দেখো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন কখন, এই যে এখানে খেয়াল করো, এখানে 100 139 মানে কত? 100 থেকে প্রায় 140-এর মতো। আর এখানে 60 থেকে 89 মানে 60 থেকে ধরো 90। তাহলে হাই রেঞ্জ যেটা আছে, সেই হাই রেঞ্জটাই কি হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। তাহলে দেখো নর্মাল রেঞ্জ কত? 100 থেকে 139, মানে হাই প্রেশার শুরু হবে কত থেকে? এই 139-এর বেশি হলে। ডায়াস্টোলিক চাপ 60 থেকে 89, মানে হাই প্রেশার শুরু হবে কত হলে? 90-এর বেশি হলে। এটা আমরা এই পাশে দেখছি যে 140/90-এর যদি বেশি হয় সেটা কি হাই প্রেশার, 100/60-এর যদি কম হয় সেটা কি হবে? লো প্রেশার বা নিম্ন রক্তচাপ। তাহলে স্বাভাবিক মাত্রা কোনটা? স্বাভাবিক মাত্রা হচ্ছে 120/80 মিলিমিটার পারদ চাপ। এটা হচ্ছে রক্তচাপের স্বাভাবিক মাত্রা। আর বিভিন্ন ধরনের জটিলতা নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন জনিত রক্তচাপ বলা হয় কি সিনকোপ। সিনকোপ শব্দের অর্থ কি আমি একটু বুঝায় বলি। আপনি চিন্তা করেন যে হার্টে কি নিম্ন রক্তচাপ, মানে রক্তচাপ নাই, আমরা একটু আগে বললাম যে আর্টারি কি একটা চাপ নিয়ে পুরা বডিতে প্রবাহিত হবে। তাহলে হার্ট যদি প্রপারলি
এরকম কন্ট্রাক্ট বা রিল্যাক্সেশন না করতে পারে, এরকম সংকোচন প্রশ্নতে না পারে, তাহলে ব্লাডটাকে ঠিক মতো যাবে ধমনী দিয়ে? না ভাই। যাবে না। তো হার্ট থেকে যদি ধমনী দিয়ে ব্লাডগুলো ঠিক মতো না যায়, তাহলে ধমনী দিয়ে যে শাখা প্রশাখা দিয়ে বিভিন্ন যেসব জায়গায় যাওয়ার কথা, সেসব জায়গায় কি রক্ত যেতে পারবে? পারবে না। সেসব জায়গায় যদি রক্ত যেতে না পারে, তাহলে রক্ত থেকে যে পরিমাণ অক্সিজেন বা পুষ্টি সরবরাহের কথা, সেগুলো কিন্তু হবে না, সেগুলো থেকে বঞ্চিত হবে। ঠিক আছে? তখন এই কন্ডিশনটাকে বলা হয় সিনকোপ। কি বলা হয়? সিনকোপ। মানে সহজ কথায়, যখন রক্তচাপ কম থাকে, তখন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঠিকভাবে পৌঁছায় না, ফলে প্রয়োজনীয় যে অক্সিজেন বা পুষ্টি সরবরাহ, সেই পুষ্টি সরবরাহ বিঘ্নিত হয়, ফলে পুরো বডি কি একটা স্ট্যান্ড স্টিলে চলে আসে, একটা অকার্যকারিতায় চলে আসে। এটাকে বলা হচ্ছে সিনকোপ। তাহলে ব্লাড প্রেশার নর্মাল লেভেল আমরা জানলাম। এখন কথা হচ্ছে, এই যে আমাদের কিন্তু ব্লাড প্রেশার নাই, তাই না? এখানে কারো আছে উচ্চ রক্তচাপ আমাদের বয়সী? আশা করি কেউ নাই, আমারও নাই, তোমাদেরও নাই। এই বয়সে অন্তত কারো রক্তচাপ হয় না। ঠিক আছে? কারণ কি, আমাদের যে বায়োরিসেপ্টরগুলো, সেই বায়োরিসেপ্টরগুলো এই সময় খুব ভালো রকম কার্যক্ষম থাকে, আর এই জিনিসগুলো ফেল হয় না। আমি আপনাদেরকে একদম সহজ করে বোঝাই যে এই যে এখানে যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাওর্টিক বডিস। অ্যাওর্টিক বডিস জিনিসগুলো কি? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিসেপ্টর। দেখেন, রিসেপ্টর জিনিসটাকে আমি একটু বুঝাই দিই। রিসেপ্টর রিসেপ্টর মানে কি? শব্দটার মধ্যে রিসিভ একটা ভাব আছে। মানে কি, রিসেপ্টর কি করে? রিসিভ করে। কি রিসিভ করে? বিভিন্ন ধরনের ইনফরমেশন রিসিভ করে। তার রিসেপ্টরের কাজ কি? বিভিন্ন ধরনের ইনফরমেশন রিসিভ করা। রিসিভ করে কোথায় নিয়ে যাওয়া? উত্তরটা হচ্ছে ব্রেনে। উত্তরটা হচ্ছে ব্রেনে। তার মানে রিসেপ্টরের কাজ কি? রিসেপ্টরের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে সেটা মস্তিষ্কের কাছে পৌঁছানো, যাতে মস্তিষ্ক সেই অনুযায়ী একটা ব্যবস্থা নিতে পারে। ঠিক আছে? তাহলে এই যে এটা হচ্ছে আর্চ অফ দি আওটা। আর্চ অফ দি আওটা মানে কি? আমি আপনাদেরকে বলছিলাম যে আর্চ মানে কি? বাঁকা ধনুক, তাই না? ওই যে আর্চারি যারা খেলে, তাদেরকে আমরা ধনুক নিয়ে খেলতে দেখি। সো আর্চ, দেখেন এই জিনিসটা একটা বাঁকা ধনুকের মতো একটা স্ট্রাকচার, তাই না? সো এই যে বাঁকা ধনুকের মতো স্ট্রাকচার, এটাকে বলা হচ্ছে আর্চ। এটাকে বলা হচ্ছে আর্চ। তাহলে অ্যাওটা কেন বলা হচ্ছে? কারণ এই জিনিসটার নাম হচ্ছে অ্যাওটা, মহাধমনী, যেহেতু ইংরেজিতে বলা হয় অ্যাওটা। তাহলে এই মহাধমনীর গায়ে কিছু কিছু ছোট ছোট রিসেপ্টর আছে। দেখেন, এই যে এখানে একটা রিসেপ্টর, এখানে একটা রিসেপ্টর। আবার এই অ্যাওটার 3টা শাখা আছে। এই একটা শাখার নাম হচ্ছে ব্র্যাকিওসেফালিক আর্টারি, আমরা বিসিএস দিয়ে মনে রাখি। ঠিক আছে? এটা হচ্ছে ব্র্যাকিওসেফালিক আর্টারি, এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড, আর এটা হচ্ছে লেফট সাবক্লাভিয়ান। আচ্ছা, যাদেরকে আমি আপনাদেরকে রুই মাছ পড়াইছি, আপনারা আমাকে একটু বলেন তো, মাথায় যে ধমনী রক্ত সরবরাহ করে সেই ধমনীটার নাম কি? ক্যারোটিড। ভেরি গুড, উত্তরটা হচ্ছে ক্যারোটিড ধমনী। সো এই যে দেখেন, তাহলে এই অ্যাওর্টিক আর্চের যে মেইন শাখা, সেই মেইন শাখাটা কি? দেখেন, ক্যারোটিড আর্টারি। এটা হচ্ছে সেই ক্যারোটিড আর্টারি। অ্যান্ড ক্যারোটিড আর্টারির গায়ে থাকে ক্যারোটিড বডি। আসলে এই বডিটা হচ্ছে রিসেপ্টর। তাহলে দেখেন, এগুলো কি? যে এটা হচ্ছে একটা প্রধান ধমনী, একদম মেইন যে ধমনীটা। হার্ট থেকে ধরেন যদি বলি, তাহলে কি? এই যে লেফট ভেন্ট্রিকল যেটা আছে, সেই লেফট ভেন্ট্রিকল থেকে আর্চ অফ দি আওটা বের হয়ে আস্তে আস্তে নিচের দিকে যায় অ্যান্ড পুরো বডিতে ব্লাড সাপ্লাই করে। সো এটা হচ্ছে মেইন লাইন। সো এখানে চাপটা সবচেয়ে বেশি থাকবে। তারপরে আছে হচ্ছে এই শাখা লেফট কমন ক্যারোটিড, আর ব্র্যাকিওসেফালিক থেকে যেটা, এটা হচ্ছে রাইট কমন ক্যারোটিড, এটা হচ্ছে লেফট কমন ক্যারোটিড। ঠিক আছে? রাইট কমন ক্যারোটিড হচ্ছে লেফট কমন ক্যারোটিড। তাহলে এগুলার গায়েও কি আছে? এগুলার গায়েও, মানে ধমনীর গায়ে, মানে ভেতরের দিকে অবশ্যই কি আছে? কিছু কিছু রিসেপ্টর আছে। তাহলে আর্চ অফ দি অ্যাওর্টার গায়ে যে রিসেপ্টর, সেই রিসেপ্টরকে আমরা কি বলবো? অ্যাওর্টিক রিসেপ্টর বা অ্যাওর্টিক বডিস। ক্যারোটিড আর্টারির গায়ে যে রিসেপ্টর, সেটাকে আমরা কি বলবো? ক্যারোটিড রিসেপ্টর বা ক্যারোটিড বডি। তাহলে এদের কাজ কি হবে? কিছুই না, এদের কাজটা হচ্ছে জাস্ট মস্তিষ্কের কাছে ইনফরমেশনটা পৌঁছানো। একটু খেয়াল করেন, আপনাদের বইটা অনেক কঠিন করে দেওয়া আছে, আমি একদম সহজ করে বোঝাচ্ছি। তাহলে দেখেন, এই যে আর্চ অফ দি আওটা থেকে একটা এই সবুজ কাজ যেটা দেখতে পাচ্ছেন, একটা নার্ভ, একটা নার্ভের মাধ্যমে কি? এই যে আমাদের যে মেডুলা আছে, এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ। এই মেডুলাতে ইনফরমেশন যাচ্ছে কোন নার্ভের মাধ্যমে? উত্তরটা হচ্ছে ভ্যাগাস নার্ভের মাধ্যমে। অনুরূপভাবে ক্যারোটিড বডি দিয়ে কোন নার্ভের মাধ্যমে তথ্য যাচ্ছে? উত্তর হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে। কোন জায়গায় তথ্য যাচ্ছে? উত্তর হচ্ছে মেডুলাতে। তাহলে খেয়াল করেন যে এই যে রক্তচাপ পড়ে গেলে, একটু পাশে যেতে খেয়াল করেন, রক্তচাপ পড়ে গেলে
ক্যারোটিড এবং অ্যাওরটিক ব্যারিসেপ্টর থেকে সংকেত যথাক্রমে গ্লোসোফ্যারিঞ্জিয়াল এবং ভেগাস স্নায়ুর মাধ্যমে মেডুলা অবলঙ্গটায় প্রেরিত হয়। দেখেন এই ছবিটাই আমরা জাস্ট এক্সপ্লেইন করলাম, ঠিক আছে, যে আর্চ অফ দি অ্যাওর্টার গায়ে থাকবে হচ্ছে অ্যাওরটিক রিসেপ্টর বা অ্যাওরটিক বডিজ, ক্যারোটিড আর্টারি গায়ে থাকবে ক্যারোটিড রিসেপ্টর বা ক্যারোটিড বডিজ। আর্চ অফ দি অ্যাওর্টা থেকে সংকেত কে নিয়ে যাবে? ভ্যাগাস নার্ভ। ক্যারোটিড বডিজ থেকে সংকেত কে নিয়ে যাবে? গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। কোথায় নিয়ে যাবে? উত্তরটা হচ্ছে মেডুলা। তাহলে এখন মেডুলা এখানে কি করবে? মেডুলা এখন চিন্তা ভাবনা করবে যে আসলে প্রেশারটা কি কম না বেশি। এখন কথা হচ্ছে আসলে কোন ধরনের ব্যারিসেপ্টর? এটা হচ্ছে উচ্চচাপ ব্যারিসেপ্টর। মানে এটা কখন কাজ করে? যখন রক্তচাপ কমে যায় তখন উচ্চচাপ ব্যারিসেপ্টর কি করবে? নাম শুনেই বোঝা যাচ্ছে, উচ্চচাপ ব্যারিসেপ্টর। মানে সে কি চাপটা কি করবে? বাড়াবে না কমাবে? বাড়াবে, বাড়াবে। ঠিক আছে, নামের মধ্যে উত্তর আছে, উচ্চচাপ মানে সে উচ্চচাপ করবে। তাহলে এগুলো কাজ করবে কখন? যখন রক্তচাপটা কমে যাবে। তাহলে রক্তচাপ কমে গেছে মানে কি? এই যে ভেতর দিয়ে এই যে ব্লাড ফ্লো হচ্ছে কম, বা এই দিয়ে ব্লাড ফ্লো হচ্ছে কম, স্বাভাবিকের চেয়ে কম চাপে ব্লাডগুলো ফ্লো হচ্ছে। তখন যখন এই মেডুলা বসের কাছে যখন ইনফরমেশন আসলো, তখন বস তো দেখলো যে আসলে ব্লাড ফ্লো তো অনেক কম অ্যান্ড ঠিকঠাক মতো ব্লাড সব জায়গায় পৌঁছেছে না। তখন মেডুলা থেকে একটা কি হবে? মেডুলা থেকে একটা সংকেত যাবে হচ্ছে এই হার্টে। মেডুলা থেকে সংকেতটা আসবে হচ্ছে একটা হার্টে। হার্টে সে কী করবে? সে হার্টকে বলবে যে বডিতে রক্ত কম যাচ্ছে, আপনি এক কাজ করেন, সংকোচন প্রসারণের স্পিডটা বাড়ায় দেন। তখন দেখা যায় হার্ট আরও অনেক জোরে জোরে সংকোচন প্রসারণ করবে, ঠিক আছে। হার্ট অনেক জোরে জোরে সংকোচন প্রসারণ করলে কী হয় বলো তো? সিস্টোলিক চাপ কি বাড়বে না কমবে? চাপ বেড়ে যাবে ভাই। বাড়বে। তাই না? জোরে জোরে সংকোচন প্রসারণ করতেছে মানে কি? সিস্টোলিক চাপও বাড়তেছে। তো সিস্টোলিক চাপ যদি বাড়ে তখন ধমনীতে রক্ত প্রবাহ কি বেশি হবে না কম হবে? বেশি হবে। রক্ত প্রবাহ যদি বেশি হয় রক্তচাপ কি হবে? বেড়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? সো উচ্চচাপ ব্যারিসেপ্টর ঠিক এভাবেই কাজ করে। সেম ওয়েতে নিম্নচাপ বা আয়তন ব্যারিসেপ্টর, নাম দেখে বোঝাচ্ছে নিম্নচাপ মানে কি? এটা কি করবে? কমাবে, চাপ কমাবে ভাই। তাই না? এটা চাপটা কমাবে। এগুলো রিসেপ্টর কই কই থাকে? যে বড় বড় সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা কোনগুলা? হার্টে আমরা বলছিলাম যে উপর দিক থেকে মানে রক্ত নিয়ে আসে সুপিরিয়র ভেনা কেভা, নিচ থেকে রক্ত আনে ইনফেরিয়র ভেনা কেভা। মানে সুপিরিয়র ইনফেরিয়র কিসের ক্ষেত্রে বলা হচ্ছে? হার্ট। হার্ট লেভেল থেকে উপর দিকে যেসব জায়গা আছে সব জায়গাতে রক্ত আসে হচ্ছে সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে। যে শাখাগুলো আছে সেই শাখাগুলোর মেইন শাখাটা কি? সুপিরিয়র ভেনা কেভা। সব জায়গা থেকে এখানে রক্ত আসে। আবার ইনফেরিয়র ভেনা কেভার ক্ষেত্রে কি সেম, যে বডির যে নিচের দিকে যে জায়গাগুলো আছে সেই নিচের জায়গাগুলো থেকে এখানে রক্ত আসে। এই সব রক্তগুলো এসে কোথায় জমা হয়? রাইট অ্যাট্রিয়ামে। ভেরি গুড, উত্তরটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। এই যে দেখেন ডান অ্যাট্রিয়ামে। আর ডান অ্যাট্রিয়াম থেকে রক্তটা কই যায় বলেন তো? রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল। দেখেন আপনার উত্তর জানেন এগুলো সব কিছুর। তাহলে বড় বড় সিস্টেমিক শিরা, তারপর পালমোনারি রক্তবাহিকা মানে কি? পালমোনারি ধমনী আর পালমোনারি শিরার কথা বলা আছে। এগুলো কোথায়? এই যে ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের প্রাচীরে অবস্থিত। তো এইগুলোতেই থাকে হচ্ছে নিম্নচাপ বা আয়তন ব্যারিসেপ্টর। কি হয়? যখন ওখানে প্রেশার যখন বেড়ে যায় তখন এগুলো ডিটেক্ট করতে পারে যে প্রেশার বেড়ে গেছে। তখন কি প্রেশার কমানোর প্রয়োজন হয়, তখন কি অ্যান্টিডায়োটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন এই কাজে সহায়তা করে। অ্যান্টিডায়োটিক হরমোন মানে কি? অ্যান্টিডায়োটিক হরমোনের দুই ধরনের কাজ আছে। অ্যান্টিডায়োটিক হরমোন দুই ধরনের কাজ করতে পারে। এক হচ্ছে, চিন্তা করেন, এটা মূত্রের ঘনত্ব বৃদ্ধি বা কম করতে পারে। একটু সিম্পলি চিন্তা করেন তো, মূত্র থেকে সে যদি পানি যদি বেশি শোষণ করে, এই পানিটা বাড়বে কোথায়? রক্তে বাড়বে না? তার রক্তে যদি বাড়ে তাহলে সে রক্তের কি করবে? ঘনত্ব বাড়াতে পারবে। অনুরূপভাবে সে যদি রক্ত থেকে পানি শোষণটা কমায় তাহলে রক্তের ঘনত্ব কি মানে আয়তনটা কি হবে? কমে যাবে না? ঘনত্ব না, সরি আমি ভুল বলে ফেলছি, আয়তনের কথা হবে। আয়তন মানে কি? মোট পরিমাণটা কতটুকু। তাহলে এডিএইচ কিভাবে কাজ করবে? এডিএইচ যদি দেখে যে বডিতে প্রেশার বেশি, তখন সে কি করবে? তখন সে পানি শোষণটা কমাই দিবে। পানি শোষণ কমাই দিলে, মূত্র থেকে পানি শোষণ কমাই দিলে রক্তের আয়তন যাবে কমে, অ্যান্ড রক্তের আয়তন যদি কমে যায় তখন প্রেশারটা কি হবে? আয়তন কম মানে কি? রক্ত কম। রক্ত যদি কম থাকে, ব্লাড যতই পাম্প করুক, প্রেশার হবে না। না। না সো ভাই। এভাবে সে কি আলটিমেটলি প্রেশারটা কমায় দেয়। ঠিক আছে, এটা কি বোঝা গেছে? জি ভাইয়া। ঠিক আছে। সো ওভারঅল জিনিসটা আরেকবার বলে ফেলি
উচ্চচাপ ব্যারিসেপ্টর যখন রক্তচাপ কমে যায় তখন তার রক্তচাপ বাড়ায়, নিম্নচাপ ব্যারিসেপ্টর যখন রক্তচাপ বাড়ে তখন তার রক্তচাপ কমায়। তোমাদের এখানে মেইনলি জানতে হবে যে রিসেপ্টরগুলো কই কই অবস্থিত। এই যে গোল পয়েন্ট দিয়ে রিসেপ্টর অবস্থানগুলো দেওয়া আছে, এগুলো ভর্তি পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর নিম্নচাপ ব্যারিসেপ্টরের ক্ষেত্রে আরেকটা হরমোন কাজ করে, সেটা হচ্ছে অ্যান্টিডায়োটিক বা ভ্যাসোপ্রেসিন হরমোন। দুটো কিন্তু একই জিনিস। রক্ত সংবহন প্রক্রিয়া, এটা কিন্তু আমি আগের ক্লাসে পড়াইছি। রক্ত সংবহন প্রক্রিয়া মানবদেহে কি কি আছে বলো তো? কয়টা সংবহন চলে হিউম্যান বডিতে? 4টা। ভেরি গুড। 4টার মধ্যে একটা হচ্ছে সিস্টেমিক সংবহন, 2 নাম্বারটা হচ্ছে পালমোনারি সংবহন, 3 নাম্বার হার্টের নিজের হচ্ছে করোনারি, আর করোনারি সংবহন, আর হচ্ছে লাস্টটা হচ্ছে পোর্টাল সংবহন। এই যে জিনিসটা এখন এখানে আছে। এই জিনিসটা কিন্তু আমি আগের ক্লাসেই পড়াই ফেলছি, রাইট? সো এই ক্লাসে হ্যাঁ আমি এটা ভাইয়া। পড়লাম না। নেক্সট আপনার দরকার হলে যারা এখনো বুঝেন নাই অবশ্যই আগের ক্লাসের ভিডিওটা দেখে ফেলবেন। হৃদরোগ, হৃদরোগ চিকিৎসার ধারণা। বুকের এক্স-রে প্রথমেই দেখেন, প্রথম পয়েন্টটা হচ্ছে বুকের এক্স-রে। বুকের এক্স-রে করে কি হয়? আসলে আমরা দেখতে পারি যে হাড়টা এখন কীরকম, হাড়টা কি ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে। অনেক সময় দেখা যায় এই যে আমাদের হাড়টা কোন পাশে থাকে, বুকের বাম পাশে থাকে না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় জি যে ভাইয়া। হাড়টা ঘুরে বুকের ডান পাশে চলে গেছে, এটাও সম্ভব। এই ধরনের কন্ডিশনকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া, বুঝছেন? কারো কারো ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে হাড়টা ডান পাশে থাকে, তো তাদের ক্ষেত্রে এটাকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া। সো এগুলো কিন্তু এক্সরে দেখে বোঝা যাবে, খুব ক্লিয়ারলি বোঝা যায় হার্টের সাইজ থেকে ছোট হয়ে গেছে কিনা, বা বেশি বড় হয়ে গেছে কিনা, বা হার্টটা উল্টা দিকে ঘুরে আসে কিনা, সেসব বোঝা যাবে আর কি। ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। আচ্ছা, আমরা আগের দিনে জাংশন টিস্যু পড়াইছি না? জি ভাইয়া। কি ভাই? জাংশন টিস্যুতে আমরা জি ভাইয়া। দেখছিলাম যে হার্টের যে বিভিন্ন নোডগুলো আছে সেই নোডগুলো কি ইলেকট্রিক ইম্পালস তৈরি করে। ইসিজি বেসিক্যালি কি করে? ইসিজি কতগুলা তার বসায় দেওয়া হয় বুকের উপরে, সহজ কথায়। এই তারগুলো করে কি, ওই যে হার্টের যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, দেখা যায় হার্টের সাইজ, তারপরে আছে হার্টের বিভিন্ন মাসলের স্ট্রাকচার, সব কিছুর উপর ডিপেন্ড করে এই ইলেকট্রিক্যাল সিগন্যালেরও তারতম্য ঘটে। আমাদের বুকের উপর যখন এই তারগুলো বসা দেওয়া হয়, এই তারটা কি করে যে এই যে সিগন্যালগুলো, সেই সিগন্যালগুলোর লেন্থ ভ্যারিয়েশন এই জিনিসগুলো ধরার চেষ্টা করে। সো পরে ওটা যখন একটা কাগজের ফর্মে চলে আসে, আমরা একটা নর্মাল ফর্মের সাথে মানে পার্থক্য করে বের করতে পারি যে আসলে কোথায় কোথায় সমস্যা, বা ঠিক কোন অ্যাট্রিয়াম বা কোন ভেন্ট্রিকুলার সমস্যা, বা রিদম বেশি হচ্ছে কিনা, সব কিছু আমরা বুঝতে পারি। তাই না? আপনি একটা চিন্তা করেন যে কোনো একটা হার্ট অনেক বেশি জোরে জোরে সংকুচিত প্রসারিত হচ্ছে, এর কারণ কি হইতে পারে? ভাই হার্ট বেশি সংকোচন পোষণ করতেছে, রক্তচাপ কমে গেছে বা বাইরে গেছে এরকম। এরকম কিছু না। ধরেন এই যে হার্ট সংকোচন প্রসারণটা শুরু হয় কই থেকে? সংকোচন, এটা সূত্রপাতটা করে কে? এসএ নোড। ভেরি গুড, এসএ নোড। তার মানে এসএ নোড থেকে যদি ইম্পালস যদি বেশি হয়, আপনি চিন্তা করেন সিম্পলি একটা ধরেন একটা ইসিজি হচ্ছে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইসিজি ধরেন স্বরূপ, এটা হচ্ছে নর্মাল। বা এরপরে ধরেন আবার একটা এরকম হবে, উফ বিরক্তিকর, এটা ধরেন একটা নর্মাল ইসিজি, ঠিক আছে? ভাই দেখেন এই যে এইটুকু, আইসিইউ তে যারা যারা ভর্তি থাকে ওই যে হচ্ছে মানে সাইডে হ্যাঁ হচ্ছে হ্যাঁ একটা হ্যাঁ, ওটা মেশিন ইসিজি, লাগানো থাকে। ওটাই ইসিজি। তো দেখেন ইসিজি ধরেন নর্মালটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা নর্মাল ইলেকট্রিক্যাল ইম্পালস। কিন্তু এসএ নোড যদি বেশি ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, তাহলে ইসিজিটা কীরকম হবে জানেন? দেখেন এখানে গ্যাপ ছিল কতটুকু, এখানে গ্যাপ ছিল কতটুকু, তাহলে গ্যাপটা দেখে আমি বুঝতে পারবো না যে এসএ নোড বেশি বেশি ইম্পালস দিচ্ছে। জি ভাইয়া। সো বেসিক্যালি ইসিজি জাস্ট এটাই, ঠিক আছে? যে এই আমরা এই যে নর্মালটা আছে, এই নর্মালের সাথে ডিফারেন্সিয়েট পার্থক্য করে অ্যাবনর্মালটা আমরা ধরে ফেলতে পারি, ঠিক আছে? সো ইসিজি বেসিক্যালি কী করে, হার্টের যে ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে ক্যাচ করে, সেগুলো লেন্থ ভ্যারিয়েশন এগুলো ডিটেক্ট করে আমরা পরবর্তী কি ইন্টারপ্রিটেশন করে এই কোনো সমস্যা বা রোগ আছে কিনা এটা জানতে পারি। ইসিজি কিন্তু খুব ভালো একটা মানে পরীক্ষা আর কি, খুব কম টাকায় খরচ হয় অ্যান্ড খুবই ইফেক্টিভ একটা পরীক্ষা। পরেরটা হচ্ছে ভাইয়া ইটিটি। এই গ্যাপটুকুই কি সেই 0.15 সেকেন্ড এসএ নোড থেকে এভি নোডে? 0.15 সেকেন্ড থেকে এভিনোডাল দিতে বলে, হ্যাঁ সেটা কি বললাম?
না মানে এই যে মাঝের যে গ্যাপটুকু বললেন যে প্রথমটাই হচ্ছে নর্মালটাই অনেক বেশি গ্যাপ থাকে আর দ্বিতীয়টাই হচ্ছে একটু কম গ্যাপ থাকে, না না তো না, এটাই কি ব্যাপারটা সেই সেরকম symptom? না। এইটা হচ্ছে প্রত্যেকটা অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল সবগুলো ঘুরে এসে, ঠিক আছে? ব্যাপারটা এরকম না। ও এখানে আচ্ছা। অ্যাট্রিয়াম ইসিজি অনেক কঠিন জিনিস বাবু, এটা বুঝতে অনেক সময় লাগবে, এটা আমার নিজেরই বুঝতে 5 বছর লাগছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সো ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটা কি? ধরো একটা পেশেন্টকে ট্রেডমিলে উঠায় দেওয়া হয়, ট্রেডমিল উঠায় দেওয়া বলে আপনি দৌড়ান, দেখা যাচ্ছে পেশেন্ট দৌড়ায় এবং এক পর্যায়ে কী হয়, অতিরিক্ত পরিশ্রম করার ফলে বুকে ব্যথা শুরু হয়। সো কোন পয়েন্টে শুরু হচ্ছে সেটা দেখে বোঝা যায় যে আসলে সে কতটুকু এক্সারসাইজ টলারেট করতে পারবে। টলারেন্স মানে কি? সহ্য করা। সো সে কতটুকু এক্সারসাইজ টলারেট করতে পারে সেটা দেখে আসলে হৃৎপিণ্ডের অবস্থানটা বা হার্টের অবস্থা বা কী কন্ডিশন আসলে সেটা বোঝা যায়। রক্তের বিএনপি, এখানে বিএনপি সাপোর্ট করো, কে কে আছো? ভাই কেউ? আছি। তোদের তো লজ্জা হওয়া উচিত রে, দীপুমণি তোদের পরীক্ষা ক্যান্সেল করালো তাও তোরা দীপুমণি সাপোর্ট করস না। যাই হোক, আমরা বিএনপি নিয়ে কথাবার্তা না বলি, দেখা যাবে আমাদের ক্লাস সরকার বন্ধ করে দিবে। ভাই এদিকে মোবাইলেরও কান আছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো রক্তের বিএনপি এটা কিন্তু আবার বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি না, এটা যে বিএনপি হচ্ছে ব্রেইন ন্যাট্রিওটিক পেপটাইড। সো দেখা যায় এই যে ব্রেনে যে ন্যাট্রিওটিক পেপটাইড নামে যে প্রোটিন জাতীয় পদার্থ থাকে, পেপটাইড মানে প্রোটিন আর কি, এই প্রোটিনটা যদি বেড়ে যায় আমরা মোটামুটি শিওর হতে পারি যে হার্ট ফেইলিওরটা কনফার্ম। ঠিক আছে, সো হার্ট ফেইলিওরটা কনফার্ম হওয়ার জন্য এই পরীক্ষাটা আমরা করে থাকি। এরপর সে করোনারি এনজিওগ্রাম, এনজিওগ্রাম অনেকের বা আমারই হয়তো এখানে করা হয়েছে, হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা তা নির্ণয়ের জন্য, এটা আমরা একটু পরে পড়বো এনজিওপ্লাস্টি মানে কীভাবে করা হয় দেখাবো। এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, বুঝতেই পারছেন এখানে কী করা, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, সে ফিল্ড তৈরি করে এই যে রেডিয়েশনটা আছে সেই রেডিয়েশনটা হার্টের মধ্যে প্রবেশ করায়, যেটা হয় দেখা যায় হার্টে কোনো কোনো জায়গায় মানে কোনো জায়গার পেশি মোটা, কোনো জায়গার পেশি চিকন, সে অনুযায়ী কি একটা রিফ্লেকশন আসে। সো সেটা দেখে একটা ইমেজ তৈরি হয়ে যায়। সো আলটিমেটলি সেখান থেকে বোঝা যায় যে হৃৎপিণ্ডের কোন পেশির কী অবস্থা, কোনো পেশি কি চিকন হয়ে গেছে বা মোটা হয়ে গেছে কিনা। আমরা হাইপারট্রফি বলি, রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এরকম নামে রোগ নামে মানে আমরা উল্লেখ করি আর কি। সো হৃৎপিণ্ডের যে পেশির অবস্থা সেই পেশির অবস্থা কিন্তু এর উপরে জানা যায়। আর লাস্ট হচ্ছে রক্তে শর্করা এবং চর্বির পরিমাণ নির্ণয়, খুবই স্বাভাবিক, যাদের চর্বির পরিমাণ বেশি বা শর্করার পরিমাণ বেশি তাদের কি হার্ট ফেইলিয়ার হওয়ার সম্ভাবনাও বেশি। সো এই চিকিৎসাগুলা এই পরীক্ষাগুলা আমরা হার্টের জন্য সচরাচরভাবে দিয়ে থাকি। এনজাইনা বা হৃৎশুল, এটি হৃৎপিণ্ডজনিত ব্যথা। আর এনজাইনা হচ্ছে হার্টের অ্যাটাকের পূর্বসূরি মনে করা হয়। মানে কার যদি এনজাইনা হয়, এনজাইনা মানে একদম সহজ কথা হচ্ছে বুকে ব্যথা। ঠিক আছে, আমরা মাঝে মাঝেই দেখি যে বাংলা সিনেমায় একজন বুকে হাত দিয়ে ওইখানে ধপাস করে পড়ে গেল, শেষ। সো ওটা কি, ওটা হচ্ছে ওটাও এক ধরনের এনজাইনা। ঠিক আছে, বাট ওটা মানে হার্ট ফেইলিয়ার একেবারে, ইঞ্জিনে এমন পর্যায়ে চলে গেছে যে একদম হার্ট অ্যাটাক হয়ে গেছে আর কি, ফেইলিয়ার না, হার্ট অ্যাটাক হয়ে গেছে আর কি। আমরা সব কিছু জানবো, একটু ওয়েট করো। সো এনজাইনা বেসিক্যালি কখন হয় সেটা আমরা একটু পরে বলবো। আপাতত জন্য রাখো যে কার যদি এনজাইনা হয় ধরে নেওয়া যায় যে তার ভবিষ্যতে হার্ট অ্যাটাকও হবে। ব্যায়াম বা অন্য শারীরিক বাংলা কাজে, ছবিটা তো হচ্ছে মানে হঠাৎ করে হয়ে যায়, মানে সারা বছর ভালো থাকে, এক সময় হুট করে হয়ে যায়। হ্যাঁ আসলে বাংলাদেশে তো অনেক কিছু সম্ভব, বাট বাস্তবতা এত কিছু সম্ভব না। ঠিক আছে, তো যাই হোক, বাংলা ছায়াছবি দেখে আমরা পড়াশোনা না করি, দেখা যাবে তাতে পড়াশোনার চেয়ে আমাদের অন্য কিছু বেশি হয়ে যাবে। সো দেখো, ব্যায়াম বা অন্য শারীরিক কাজে মানসিক চাপ, অতিরিক্ত ভোজন, শীতকাল বা আতঙ্কে বুক ব্যথা হতে পারে। এই যে আতঙ্ক, এটা কিন্তু একটা সিরিয়াস ইয়ে আছে। এটার ব্যাখ্যাটা হয়তো অনেকে জানতে চাইতে পারো, আমি বলবো ব্যাখ্যা অবশ্যই, যে আতঙ্কের সাথে আসলে হার্টের সম্পর্ক কি। অবশ্যই সম্পর্ক আছে। তুমি যখন ভয় পাও, মানে সিরিয়াস লেভেলের ভয়, কখনো হার্টে হাত দিয়ে দেখছো কি অবস্থা হয়? ভাই বেশি হাই পরিমাণে স্পিডে। বিট করে। হাই স্পিডে বিট করে, মানে কি কন্ট্রাকশন রিল্যাক্সেশন কি বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। যদি বেশি হয় রক্তচাপ কি কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। বেশি ইঞ্জারি তো। জিনিসটা কখন হয়, ধরো কোনো একটা ধমনীতে, এটা একটা ধমনী, এই ধমনীর গায়ে চর্বি জমে গেছে, অ্যান্ড চর্বি যাওয়ার ফলে রক্তটা যে এইতে যাইতো সে রক্তটা এইতে ঠিক মতো যাইতে পারছে না। কারণ কি, এই রাস্তাটা কি চিকন হয়ে গেছে না? জি ভাইয়া। সো এই চিকন হয়ে যাওয়ার জন্যই এখানে ব্যথাটা হয়। সো আপনি চিন্তা করেন যে আপনার যখন ভয় বা আতঙ্ক কাজ করবে তখন হার্ট যদি পাম্প বেশি করে রক্ত আরও বেশি যাবে, অ্যান্ড রক্ত যদি বেশি যায় এইখানে আরও বেশি রক্ত আটকাবে, এই চিপা দিয়ে একদম চুয়ে চুয়ে রক্ত যাবে, তাই না?
অনেকটা হচ্ছে একটা ছোট একটা পাইপে ফুটা করে দিলে যেমনি রক্ত চলে যায়, ঠিক আছে, মানে একটা ছিদ্র মতো করে তীব্র বেগে রক্ত যাবে। সো এই জিনিসটার জন্য কি প্রচণ্ড বুকে ব্যথা হবে, এটাই হচ্ছে এনজাইনার মূল কারণ, ঠিক আছে। তাহলে এই জন্য মানসিক চাপ, অতিরিক্ত ভোজন মানে কি চর্বিজাত খাবার, যেটা একটু আগে বললাম, এই যে আমরা বললাম যে একটা ব্লক তৈরি হয়েছে, প্লাক তৈরি হয়েছে চর্বি জমে বা রক্ত জমাট বেঁধে হতে পারে। সো অতিরিক্ত ভোজনে চর্বিজাত খাবার কেউ বেশি যদি খায় সেক্ষেত্রে এখানে চর্বি জমে থাকতে পারে, ঠিক আছে। ওকে, আর এই ব্যথা সাধারণত কি 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, 5 থেকে 30 মিনিট, এগুলো কিন্তু ব্যক্তির জন্য খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। আর দুই ধরনের এনজাইম থাকে, একটা হচ্ছে সুস্থিত আর একটা হচ্ছে অস্থিত। সুস্থিত মানে কি স্ট্যাবল, বিশ্রাম নিলে দেখা যায় কিছুক্ষণ বিশ্রাম করলে হয় কি এই হার্টের যে ব্লাডগুলো আছে সেই ব্লাডগুলো কি আবার নর্মাল ফ্লোতে আসে, তখন দেখা যায় ধীরে ধীরে গেলেও কোনো সমস্যা হয় না। ব্যাপারটা বুঝে দেখো যে বিশ্রাম নিলেই ব্যথা চলে যাচ্ছে, কিন্তু কেন চলে যাচ্ছে এটা আমার জানতে হবে। ধরো এই যে একটা ব্লাড ভেসেল, এখানে একটা ব্লক আছে, চর্বিতে জমে গেছে বা রক্ত জমাট বেঁধে একটা প্লাক তৈরি করে ফেলছে। তখন যদি রক্তচাপ যদি বেশি থাকে তখন কি এই দিয়ে রক্ত যাওয়াটা অনেক কষ্ট হবে। কিন্তু যখন রক্ত যদি নর্মাল চাপে চলে আসে তখন কি নর্মাল চাপে দেখা যায় একটু আটকে আবার এই দিয়ে চলে যাবে, ঠিক আছে। সো দেখা যায় যখন তুমি বিশ্রাম নিবা তখন কি হার্টের পাম্পিং অ্যাকশনও কমে আসবে, তখন কি রক্ত যাবেও কম, আলটিমেটলি রক্তের চাপও কমে আসবে, অ্যান্ড কি হবে আবার নর্মাল ফ্লোতে ব্লাডটা চলে যাবে, ফলে কি ব্যথাটাও চলে যাবে। কিন্তু অস্থির এনজাইনাতে কি হয়, এটা হার্ট রেটের পূর্ব লক্ষণ। অস্থির মানে কি কোনোভাবেই এটা থামতে চায় না, বিশ্রাম নিলেও লাভ হয় না, শুয়ে থাকলেও লাভ হয় না, বসে থাকলেও লাভ হয় না, এই ব্যথা কন্টিনিউয়াসলি হয়। কখন হয় তাহলে এটা খুবই স্বাভাবিক, যখন এই ব্লকটা অনেক বড়, যখন এই ব্লকটা অনেক বড় হয়ে যায়, তখন কি দেখা যায় যে অনেক বড় ব্লক হইলে স্বাভাবিকভাবে কি রক্ত যাইতে নর্মাল ব্লাড ফ্লো যদি থাকে, নর্মাল ব্লাড প্রেশারই থাকে, তাও দেখা যায় কি রক্ত ঠিকভাবে পাস করতে পারে না। এই জন্য কি হয় অস্থির এনজাইনা হয়। এই অস্থির মানে কি যে খুব ভালো লাগতেছে অস্থির অবস্থা, সেরকম কিন্তু না। এই অস্থির মানে কি যে এত ব্যথা করে পেশেন্টের যে পেশেন্ট এক জায়গায় স্থির থাকতে পারে না, একদম অস্থির হয়ে যায়। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে অস্থির এনজাইনা বা অস্থিত এনজাইনা। আশা করি তোমরা বুঝতে পারছো। ভাই একটা কোশ্চেন ছিল, বলো। ওই যে আতঙ্কে পড়লে ভাই হঠাৎ হার্টবিটটা হচ্ছে বাইরে যায়, মানে এটা এটা একটু বলবেন? আতঙ্কে পড়ে যেটা হয় সেটা হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি। এটা এক ধরনের মানে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বলে যে বডির কিছু নর্মাল রেসপন্স আছে, আতঙ্ক, ভয়, টেনশন, বা হঠাৎ করে দেখা যায় কেউ দরজা ধাক্কা দিল বা একদম পিছনে হু করে চিল্লানি দিল, তখন কী হয় আমাদের বডি তখন এটাকে একটা ইমার্জেন্সি সিচুয়েশন হিসেবে ধরে নেয় যে বডিতে এখন একটা ইমার্জেন্সি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তখন যেটা হয় অ্যাড্রিনালিন নামক একটা হরমোন হ্রাস হয়, তোমরা হয়তো শুনবা শব্দটা অ্যাড্রিনালিন হ্রাস। তখন অ্যাড্রিনালিন নামক একটা হরমোন বেশি কমানো হয় কি অ্যাড্রিনালিন রক্তনালীকে সংকুচিত করে দেয়। রক্তনালীকে সংকুচিত করে দিলে কি হয় ব্লাড প্রেশারটা বেড়ে যায়। আপনি চিন্তা করেন যে এরকম একটা রক্তনালী, এই দিয়ে ব্লাড যাচ্ছে, আর একটা রক্তনালী এরকম সংকোচন হয়ে আছে, ব্লাড প্রেশার কোনটাতে বেশি হবে, একে না দুয়ে? দুয়ে ভাই। অবশ্যই দুয়ে ব্লাড প্রেশার বেশি হবে, তাই না? তো ব্যাপারটা এইভাবেই কাজ করে আর কি। ওকে, এবার চলে আসেন এনজাইনা বা হৃদশুল, এটার কি কিছু মেকানিজম দেয়া আছে। এই যে দেখেন ওই ছবিটাই যে নর্মালি ব্লাড, তবে ব্লাড ভেসেলের মধ্যে দেখেন নিচে দিকে একটা চর্বির স্তর জমা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা এইটুকু ইয়েলো ইয়েলো, এটা কি একটা চর্বি কেবল জমা হচ্ছে এখানে, এখনো পুরোপুরি। ভাইয়া কথাটা কাট কাটকে আসতেছে। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার শুনতে পাচ্ছ এখন? হ্যালো? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, সো এখানে দেখো যে নিচে কি আস্তে আস্তে কিন্তু চর্বি জমা হচ্ছে, বাট এখানে মোটামুটিভাবে ব্লাড কিন্তু যাইতে পারছে, খুব একটা সমস্যা হচ্ছে না, হালকা হয়তো একটু ইয়ে হচ্ছে। সো এটা কিন্তু কি এই সময় কিন্তু ইনজাইনা হতে পারে, বাট খুবই হালকা ব্যথা অনুভূত হবে। পরের ছবিতে দেখেন যে ওপর থেকেও একটা চর্বি জমতেছে, নিচের থেকেও চর্বি জমতেছে, ফলে কি এই রাস্তাটা কি চিকন হয়ে গেছে, তাই না? খেয়াল করছেন ব্লাড যে ফ্লো করবে সেই রাস্তাটা চিকন হয়ে গেছে না? জি ভাইয়া। সো এই রাস্তা যদি চিকন হয়ে যায় তাহলে এই যে ব্লাড যাওয়া কি কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে। এন্ড সেই জিনিসটাকে আমরা কি বলে অভিহিত করছি? এনজাইনা, ঠিক আছে। আর এনজাইনা চিন্তা করেন যে উপর থেকেও নিচে নামতেছে, নিচ থেকেও উপরে উঠতেছে, আর মধ্যে কোনোভাবে একটা প্লাগ জমে গেল, মধ্যে কোনোভাবে একটা প্লাগ জমে গেল, তখন কি এই দিয়ে রক্ত যাইতে পারবে না উল্টা ঘুরে আসবে? ঘুরে আসবে। তার উল্টা যদি ঘুরে আসে
তাহলে খেয়াল করেন যে এই পোর্শনটাতে কোনো রক্তই নেই। এগুলো খেয়াল করেন, এই পোর্শনটাতে রক্ত আছে, এই পোর্শনটাতে রক্ত আছে, কিন্তু এই পোর্শনটাতে কোনো রক্ত আছে? না। মানে কি রক্ত সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। তার রক্ত সরবরাহ যদি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলি? হার্ট অ্যাটাক। বোঝা গেছে? তাহলে এনজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্বসূরি। কেন? কারণ এনজাইনাটা আস্তে আস্তে কিসে ডেভেলপ করে? হার্ট অ্যাটাকে। হার্ট অ্যাটাক ডেভেলপ করে। আর যেটা বললাম, এগুলো লক্ষণ কি কি? উরফলক বা স্টার্নামের পেছনে ব্যথা হওয়া। স্টার্নাম আমাদের বুকের মধ্যে যে টায়ার মধ্যে যে হাড্ডিটা আছে সেটাকে স্টার্নাম বলে। এই স্টার্নামের পেছনে কি হয়? যে বুকের যে অংশটা সেখানে ব্যথা হয়, মানে সহজ কথায় হার্ট যেখানে। আর এনজাইনার ব্যথাটা দেখেন গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ এমনকি দাঁতেও ছড়াতে পারে, মানে শরীরের বিভিন্ন জায়গায় ছড়ায়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যেমন ধরেন যদি কারো পেপটিক আলসার ডিজিজ হয়, মানে পাকস্থলীতে ঘা হয়, দেখা যায় ওই ব্যথাটা বুকের মধ্যে সীমাবদ্ধ থাকে, এখান থেকে ছড়ায় না। বাট এনজাইনার ব্যথাটা কি? এটা কিন্তু ছড়ায়, গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, দাঁতেও ছড়াইতে পারে, শরীর ফ্যাকাশে হয়ে যায়। আর হজমে গন্ডগোল ও বমি ভাব দেখা যায়। আর ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া কিংবা দম ফুরিয়ে হাঁপানো দেখা দিতে পারে। আপাতত এখান থেকে এটুকুই। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন আর হার্ট ফেইলিওর দুটোর মধ্যে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। প্রধান 5টি কারণ একটু দেখে নেন। 1 নম্বর হচ্ছে ধূমপান, এগুলো আমরা সবাই জানি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বি বেশি থাকলে, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, কমন কথাবার্তা, এগুলো আমরা সবাই জানি। তো হার্ট অ্যাটাক আর মায়োকার্ডিয়াল ইনফার্কশন দুটো একটু শর্ত আমি একটু দেখাবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরে ওয়েট করেন। হার্ট ফেইলিওর, এটার কারণটা কি? এগুলো বইয়ে দেয়া আছে, আপনারা জাস্ট বই থেকে একটু দেখে নেবেন। সো আমি সেটা বেরিয়ে বুঝাবো যে হার্ট ফেইলিওর আর মায়োকার্ডিয়াল ইনফার্কশন এই দুটার মধ্যে সম্পর্কটা কি। ধরেন এটা হচ্ছে একটা হার্ট। এই আর্টারিটার নাম কি যেটার উপর দিক উঠে যায়? এই আর্টারিটার নাম কি যেটার উপর দিক উঠে যাচ্ছে? হ্যালো, আপনার কথা না হালকা আসছে। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি ভাইয়া। ওকে, হ্যাঁ, যেটা শোনা যাচ্ছে। বলছিলাম যে হার্টের চিন্তা করেন, আমরা বলছিলাম করোনারি সংবহন একটা সংবহন বলছিলাম, সেটা কি মনে আছে আপনাদের? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এই যে সিস্টেমিক যে ধমনী যেটা ওঠে উপর দিক দিয়ে, এই সিস্টেমিক ধমনীর গোড়া থেকে একটা ধমনী বের হয়, সেই করোনারি ধমনী, তাই না? আমরা বলছিলাম করোনারি ধমনীর বৈশিষ্ট্য কি? এটা হার্টকে র্যাপ করে থাকে, হার্টকে সুন্দর করে র্যাপ করে থাকে। ঠিক যেরকমটা একটা ভালোবাসায় থাকা ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে রাখে, ঠিক সেভাবেই পুরা হার্টকে জড়ায় ধরে থাকে কে? করোনারি ধমনী। ঠিক আছে, তাহলে সে এটা এইভাবে আছে। ঠিক আছে, তো চিন্তা করেন যে এটা হচ্ছে একটা করোনারি ধমনী। সাপোজ ধরেন এই যে পালমোনারি অ্যাওর্টা, সরি সিস্টেমিক অ্যাওর্টা, সিস্টেমিক ধমনী বা সিস্টেমিক অ্যাওর্টা যেটা আপনি বলেন, এই অ্যাওর্টার গোড়া থেকে একটা আর্টারি বা ধমনী বের হয় যার নাম কি? করোনারি আর্টারি বা করোনারি ধমনী। করোনারি ধমনীর সাথে হার্টের সম্পর্কটা কীরকম? যে এটা হার্টের গায়ে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এই যে পার্শ্বরে দেখেন কি সুন্দর হার্টের গায়ে জড়ায় ধরে আছে। ঠিক আছে, সো যদি কখনো চিন্তা করেন সে এখানে একটা প্লাগ জমে গেল, ধরেন একটা প্লাগ জমে গেল, তাহলে এখানে যদি প্লাগ জমে যায়, চিন্তা করেন তো, এই যে ব্লাড ফ্লো, আর সেই ব্লাড ফ্লোটা কি এদিকে আর যাবে? না। না। যদি ব্লাড ফ্লো না যায়, এই জায়গার যে কোষটুকু, সেই কোষটুকু কি পুষ্টি বা অক্সিজেন এই জিনিসগুলো কি পাবে? পাবে না। না ভাইয়া। পাবে। যদি না পায় তাহলে ওই জায়গাগুলো কি হবে? ওই জায়গাগুলো কোষ কি কাজ করবে? আর যদি অক্সিজেন বা পর্যাপ্ত খাবার না পায়, পুষ্টি না পায়, করবে না। কাজ করবে না, তাহলে ওই জায়গার কোষগুলো কি হবে? মরে যাবে না? না। অবশ্যই মরে হ্যাঁ, যাবে, মজাটা। মরে যাবে। এটাকে বলা হচ্ছে ইনফার্কশন। কি বলা হচ্ছে?
ইনফার্কশন। ইনফ্রাকশন। কেন মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলছে? কারণ মায়োন হচ্ছে মাসল আর কার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ড, মানে হৃৎপিণ্ডের যে মাসলগুলো আছে সেই মাসলগুলো ইনফেক্টেড হয়ে যাবে। কেন? খাবার না পেয়ে। কখন? যদি এই হার্টের মধ্যে এরকম একটা ব্লক থাকে করোনারি ধমনীতে। বুঝা গেছে? জি ভাইয়া। তাহলে করোনারি ধমনীতে ব্লক থাকে তাহলে খুবই স্বাভাবিক, তাহলে এই যে অংশটা কি কোনো রক্ত সরবরাহ এখানে হবে না। এই যে রক্ত সরবরাহ হবে না, এই জায়গাটা কালো মতো হয়ে গেল, এই ঘটনাটাকে বলা হয় এমআই বা মায়োকার্ডিয়াল ইনফেকশন। ব্যাপারটা কি বোঝা গেছে? হ্যাঁ জি ভাইয়া। এবার চিন্তা করেন যে এইখানে একটা বিশাল অংশ অকেজ হয়ে গেছে, তার নিচে কি ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল এগুলো ছিল না? হ্যাঁ। তাহলে এই জায়গার কোষগুলো যদি নষ্ট হয়ে যায়, খেয়াল করেন তো ওগুলো ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকল কি ইনভলভ করতেছে না? জি ভাই। সরি, করছে। ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল দুটোকে ইনভলভ করতেছে না? বা দুটোকেও যদি ইনভলভ না করে অ্যাটলিস্ট একটাকে তো ইনভলভ করবে, করবেই করবে না? করবে। করবে। অবশ্যই করবে। কারণ কি? কারণ এই জায়গাতে কোষগুলো তো মরেই গেছে, যে কোষ মরে গেছে সে কি আর কাজ করবে? না ভাই। সে যদি কাজ না করে সে সংকোচন প্রসারণ করবে? না ভাই। না। প্রশ্নই আসে না। তার মানে কি যে ওই জায়গাটা পুরো অকেজো হয়ে গেছে, ঠিক আছে? এই অকেজো জায়গা সৃষ্টি হওয়া ইয়াকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ঠিক আছে? এই যে একটা পোর্শন অকেজো হয়ে গেল, এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর এই পোর্শনটা অকেজো হয়ে যাওয়ার জন্য এইখানে যে ভেন্ট্রিকলগুলো আছে সেই ভেন্ট্রিকলগুলো কি অকেজো হয়ে যাবে। অ্যান্ড ভেন্ট্রিকল যদি অকেজো হয়ে যায়, আমরা জানি ভেন্ট্রিকল থেকে কি পরবর্তীতে মহাধমনী আসে বা আমাদের যে পালমোনারি ধমনী সেই পালমোনারি ধমনীগুলো আসে। তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ফলে এরকম যদি একটা জায়গা অকেজো হয়ে যায়, সেখানে নিচে যে ভেন্ট্রিকলগুলো আছে সেগুলো অকেজো হওয়ার সম্ভাবনা আছে। আর সেখানকার ভেন্ট্রিকল যদি অকেজো হয়, যতই চাপ দিক সেই ভেন্ট্রিকল কি আর আগের মতো প্রেশার দিয়ে ব্লাড বাইরে বের করতে পারবে? পারবে না। না ভাইয়া। পারবে না। তাহলে এটাই হার্টের কাজটা কি? পাম্প করে ব্লাডকে বাইরে বের করে দেওয়া। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যদি হার্টের পরীক্ষা নেন, আপনি হার্টকে পাস করাতে পারবেন বা ফেল করাতে পারবেন। হার্টের কাজ হচ্ছে ভেন্ট্রিকলটাকে কন্ট্রাক্ট করে বা সংকোচন করে রক্তটা দেহের বিভিন্ন জায়গায় পাঠানো। যেটা ডান সেটা পাঠাবে হচ্ছে ফুসফুসে, আর যেটা বাম সেটা পাঠাবে সারা শরীরে। তাহলে ভেন্ট্রিকল যদি ঠিকঠাক মতো কাজ না করে আর ব্লাড যদি ঠিকঠাক মতো বের না হয়, তাহলে এই হার্টকে আপনি পরীক্ষায় পাস করাবেন না ফেল করাবেন? ফেল। এটা হচ্ছে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক, ঠিক আছে? এটাই হচ্ছে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাক। বোঝা গেছে ব্যাপারটা? সরি, একটু ভুল বললাম। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন সেটাকে বলা হবে হার্ট ফেলিওর। মানে হার্ট যদি তার যে পাম্পিং করে ব্লাড ট্রান্সফিউশনের কাজটা সরাসরি করতে না পারে, তার মানে কি হার্ট তার কাজ করতে ফেল হয়ে গেছে। তো তখন সেই কন্ডিশনকে আমরা বলবো হচ্ছে হার্ট ফেলিওর। আমি সাধারণত উদ্ভাসে একটা কথা বলি যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটা আছে এটা হচ্ছে কজ, মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা হচ্ছে কজ, আর এর রেজাল্টটা হচ্ছে হার্ট ফেলিওর, ঠিক আছে? তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে কি হয়? যেমন ধরেন এই যে এই ছবিতে একটু চিন্তা করি যে এখানে একটা ব্লক আছে, এখানে যদি ব্লক থাকে খেয়াল করে দেন রক্তটা কিন্তু এই দিয়ে এই যে এখানে আসার কথা প্রথম দিকে, বাট এখানে একটা ব্লক থাকার জন্য কি এই জায়গায় কিন্তু রক্তটা সরবরাহ পাচ্ছে না। তাহলে এই জায়গায় রক্ত সরবরাহ না পায়, দেখেন তো কিরকম হয়ে গেছে এই জায়গার কালারটা? কালচের মতো। তাই না? আশেপাশে দেন কিরকম পিঙ্কিশ রক্তের জন্য, ভেতরে কি কালচে হয়ে গেছে। তার মানে কি ওই জায়গাতে কি হয়েছে? মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। কি হয়েছে ওই জায়গায়? মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়োকার্ডিয়াল ইনফার্কশন যদি হয় খেয়াল করেন যে এর এখানে ভেন্ট্রিকল থাকবে না? থাকবে। জি ভাই। তাহলে এই যে খেয়াল করেন এক্ষেত্রে কি লেফটটা, তাই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করবেই করবে না। আচ্ছা, একটু কঠিন শব্দ হয়ে যাচ্ছে। মানে এইখানে যদি এরকম ইনফার্কশন থাকে তাহলে কি হবে? এখানকার ভেন্ট্রিকলটা কাজ করবেই করবে না? করবে না ভাই। খুবই স্বাভাবিক। করবে না। দেখেন যে এইখানে ধরেন এটা হচ্ছে পুরো একটা ভেন্ট্রিকল, আর একটু সহজ করে বুঝাই, এখানে এটা হচ্ছে একটা পুরো ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলের অর্ধেক মাংস নষ্ট হয়ে গেছে। তাহলে এই ভেন্ট্রিকল কি আর আগের মতো পাম্প করতে পারবে? না। না। তাহলে যদি আগের মতো পাম্প না করতে পারে, তাহলে যে পরিমাণ ব্লাড যাওয়ার কথা সে পরিমাণ ব্লাড কি আর যাইতে পারবে আগের মতো? না, না। যেতে পারবে না। তাহলে হার্ট কি তার কাছ থেকে ফেল হয়ে গেল না? হ্যাঁ। এই ঘটনা হচ্ছে হার্ট ফেলিয়ার। হ্যাঁ। তাহলে মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা হচ্ছে কারণ, আর হার্ট ফেলিয়ারটা হচ্ছে তার রেজাল্ট। ব্যাপারটা কি বুঝা গেছে এবার? হ্যাঁ জি ভাইয়া। ভাইয়া। ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে। হ্যাঁ। ওই যে দেখেন লেখা আছে হৃৎপিণ্ড যখন দেহের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে পারে না। ব্যাপারটা কি বুঝাইতে পারছি আমি সবাইকে? জি ভাই। ঠিক আছে। যান্ত্রিক পেসমেকার,
এই যে আমাদের যে ক্লাভিকল বা বিউটি বোন আছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য কলার বোন, ওই কলার বোনের ঠিক নিচে পেসমেকার বসায় দেয় কখন, যখন সাইনোয়াট্রিয়াল নোড আমরা জানি কি আমাদের যে ইয়ার কাজটা করে আর কি, আমাদের ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করে, যে ইম্পালসের মাধ্যমে আলটিমেটলি পুরো বডিতে পুরো হার্টে কি হয়, একটা সংকোচন প্রসারণের ঢেউ খেলে যায়। সেই সংকোচন প্রসারণ ঢেউ কি হয়, হার্টটা সংকোচন প্রসারণ হয়। এখন যদি কখনো এরকম হয় যে সাইনোয়াট্রিয়াল নোড এই কাজটা করতে পারতেছে না, বা কোনো কারণে সাইনোয়াট্রিয়াল নোড থেকে এভি নোড বা এভি নোড থেকে যে অন্য কোনো টিস্যু জাংশন টিস্যুগুলোতে যাবে সেই রাস্তা কোনো রকমে ব্লক হয়ে গেছে, তখন আমাকে কী করতে হবে, তখন কৃত্রিমভাবে আমাকে ওই ইলেকট্রিক্যাল ইম্পালসটা তৈরি করতে হবে। আর এই কৃত্রিম যন্ত্রটাকে বলা হচ্ছে পেসমেকার। পেসমেকার মানে কি, পেস শব্দ অর্থ কি, আমরা যারা ক্রিকেট সম্পর্কে জানি তারা জানি পেস মানে কি, যারা গতি নিয়ে বল করে তাদেরকে কি বলা হয়, পেস বলার বলা হয়, তাই না? আর মেকার মানে কি, তৈরি করা। সো পেস মেকার মানে কি, যে গতি তৈরি করে। সাইনোয়াট্রিয়াল নোডকে বলা হয় পেস মেকার, কারণ হার্টের যে গতি সেটা সাধারণত সাইনোয়াট্রিয়াল নোড তৈরি করে। এখন সাইনোয়াট্রিয়াল নোড যদি সেটা তৈরি করতে না পারে, বা কোনো কারণে যদি অন্যান্য জায়গায়, ধরো এই জায়গায় ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম মানে দুইটা হার্টের ভেন্ট্রিকুলার মাঝখানে যে পেশি আছে, এই পেশিতে ঠিকমতো ইম্পালস না পৌঁছায়, বা এই যে ভেন্ট্রিকুলার পার্শ্বপ্রাচীর যে পার্কিনজি ফাইবার এগুলোতে যদি ঠিকঠাক মতো ইম্পালস না পৌঁছায়, তখন আমাদের কী করতে হবে, পেসমেকার স্থাপন করতে হবে, যাতে সেই ইলেকট্রিক্যাল ইম্পালসের ঘাটতিটা পূরণ করা যায়। এই পেসমেকার তখন কী করে, এখানে দেখ কতগুলো জেনারেটর আছে আর শীর্ষে কতগুলো সেন্সরযুক্ত তার থাকে। এই তারগুলো করে কি, এই তারগুলো বিভিন্ন প্রকোষ্ঠে প্রবেশ করানো হয়, ঠিক আছে? এই সেন্সরগুলোকে বলে ইলেকট্রোড, আর তারগুলোকে বলা হয় লিড। লেখা আছে কি, এই যেখানে লেখা আছে পেসমেকার তারকে বলা হয় লিড। তাহলে খেয়াল করো, এই যে এইখান থেকে যে তারগুলো বেরোচ্ছে, সে তারগুলা বিভিন্ন প্রকোষ্ঠে ইনপুট দেওয়া হয়। এর উপর ডিপেন্ড করে না, এটাকে তিন ভাগে ভাগ করা যায়। এক প্রকোষ্ঠী পেসমেকার একটা তার থাকলে, দ্বিপ্রকোষ্ঠী পেসমেকার দুইটা তার থাকলে সেক্ষেত্রে তারটা দুইটা ভিন্ন ভিন্ন প্রকোষ্ঠে প্রবেশ করানো হয়। ত্রিপ্রকোষ্ঠী পেসমেকার যদি তিনটা প্রকোষ্ঠ নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তিনটা ভিন্ন ভিন্ন প্রকোষ্ঠে তিনটা তার প্রবেশ করে দেওয়া হয়। আচ্ছা, কেউ বলতে পারবেন চার প্রকোষ্ঠী পেসমেকার আছে কি নাই? নাই। কেন নাই? কারণ বান্ডল অফ হিজের হচ্ছে ক্ষুদ্রতর অংশটাই তো হচ্ছে পার্কিনজি তন্তু। এখন না, ব্যাপারটা বান্ডল এরকম অফ না। হিজের চার প্রকোষ্ঠী মানে কি, সেক্ষেত্রে চারটা চারটা নষ্ট প্রকোষ্ঠে হয়ে গেলে তো সে অ্যাবসলিউটলি, যে চারটা প্রকোষ্ঠ যদি যার নষ্ট হয়ে গেছে, সে তো আর পৃথিবীতেই নাই আসলে, তাই না? সে তখন মরে গেছে। এখন একটা মরা মানুষকে তুমি পেসমেকার দিয়ে কি করবা? সো এখন দেখো, লাস্ট অফ অল গঠন হচ্ছে ব্যাটারি মেয়াদ হচ্ছে 5 থেকে 10 বছর। এটা মেডিকেল কোশ্চেন, কিন্তু যার মেডিকেল ভর্তি পরীক্ষা দিবেন, তার তাত্ত্বিক ভাবে বাঁচায় রাখছে ভাই। হ্যাঁ, এটা থিওরিক্যাল কথাবার্তা। চার প্রকোষ্ঠী পেসমেকার বলে কোনো কিছু অস্তিত্ব নাই, কারণ যার হার্টের চারটা চেম্বারই নষ্ট, চারটা চেম্বারে একটাও কাজ করতেছে না, মানে কি সে অলরেডি ডেড। তাকে আর পেসমেকার দিয়ে আমি কি করবো? ওকে, সো ব্যাটারি মেয়াদ কত? হ্যাঁ, ভাইয়া, এই যে এসএন এর অবস্থানটা গত ক্লাসে আপনি হচ্ছে বলছিলেন করোনারি সাইনাস আর অ্যাট্রিয়ামের সংযোগস্থলে, ডান কিন্তু অ্যাট্রিয়ামের ভাইয়া সংযোগস্থলে। হ্যাঁ, কিন্তু বইতে দেখলাম যে সুপেরিয়র ভেনা ক্যাভা আর হচ্ছে ডান অ্যাট্রিয়ামের সংযোগস্থলে বলেছে। একই জিনিস তো, সব তো একই জায়গাতেই উন্মুক্ত হয়। দেখো, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম সে, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল থেকে কর্নারি ধমনীটি দেন কর্নারি সাইনাস থেকে কোথায়, রাইট অ্যাট্রিয়ামে চলে যায়। বডির উপর থেকে আনে সুপিরিয়র ভেনা ক্যাভা, নিচ থেকে আনে ইনফেরিয়র ভেনা ক্যাভা। আপনি যদি এভাবে বলেন সুপিরিয়র ভেনা ক্যাভা রাইট অ্যাট্রিয়ামের সংস্থলে, এটাও সঠিক। সুপিরিয়র ভেনা, তারপর হচ্ছে যদি আপনি বলেন যে কর্নারি সাইনাস আর রাইট অ্যাট্রিয়ামের সংস্থলে, সেটাও সঠিক। ঠিক আছে, কারণ আলটিমেটলি আচ্ছা। এগুলো সব একই জায়গাতেই। ঠিক আছে, হ্যাঁ, ওকে। সো ব্যাটারি মেয়াদ এই যে 5 থেকে 10 বছর, একটু কাইন্ডলি মনে রাখেন, এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যদি মেডিকেল আসছে একবার। ওপেন হার্ট সার্জারি, কী রে ভাই, ক্লাস কি শেষ হবে নাকি আজকে? ভাবছিলাম রেশন পড়াটা শেষ করে, আমার তো ঘুম ধরে গেল পড়াইতে পড়াইতে, তাও শেষ হচ্ছে না এটা। ওকে, উদ্ভাবক হচ্ছে উইলফ্রেড আর বিগেলো। ওপেন হার্ট সার্জারি বোঝা যাচ্ছে, ওপেন হার্ট মানে কি, পায়ের ছবিতে দেখেন হার্টটাকে ওপেন করে যে সার্জারিটা করা হয় সেটাকে বলা হচ্ছে ওপেন হার্ট সার্জারি। এখানে তিনটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অন পাম্প, আর হচ্ছে অফ পাম্প, আর হচ্ছে রোবট সহ। হচ্ছে কি অন পাম্প মানে কি, যেখানে পাম্পটা চালু রাখা হয়। কোন পাম্প? হৃদ ফুসফুস মেশিন, হার্ট লাং মেশিন বলে ইংরেজিতে। দেখেন এই যেখানে হার্ট লাং মেশিন একটা প্রোটোটাইপ ছবি দেওয়া আছে। এই মেশিনটার কাজ কি, যখন আপনি হার্ট কাটছেন বা বুকের যখন হার্টের মধ্যে কাজ করতেছেন, খুবই স্বাভাবিক, তখন হার্ট আর কাজ করতেছে না। সো আপনাকে আর্টিফিশিয়ালি এমন একটা মেশিনের সাহায্য নিতে হবে, যে মেশিনটা কি করবে, রক্ত যে নালীগুলো আছে সেই রক্ত নালীগুলোতে রক্তের অবাধ প্রবাহটা বিস্তার রাখবে। আপনার ফুসফুসে লাইন কাটিয়ে দিচ্ছেন, তো তখন একটা লাইন দিতে হবে ফুসফুসে, যেটা কি করবে, কন্টিনিউয়াসলি বাতাস ঢুকাবে, বের করবে, নর্মালি যেভাবে করা উচিত।
মানে নর্মালি ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরেন আপনি আপনার বাসার যে মেইন লাইনের তার সে তারটা কেটে দিয়েছেন, ঠিক আছে? চিন্তা করে দেখেন যে ধরেন এই যে এটা হচ্ছে একটা টাওয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বাসা, এই টাওয়ার থেকে এই তার দিয়ে আপনার বাসায় ইলেকট্রিক্যাল লাইন আসছে। এখন আপনি করলেন কি যে এইখানে লাইনটা কেটে দিলেন। যদি লাইনটা কেটে দেন আপনার বাসায় ইলেকট্রিসিটি আসবে? না ভাই। ধরেন না। আপনার সমস্যা হচ্ছে তারের সমস্যাটা সেই জায়গাতে, ঠিক আছে? তাহলে আপনি কেটে দিলেন, তাহলে কি হাটে তো ইলেকট্রিসিটি আসবে না, সরি বললাম, বাসাতে ইলেকট্রিসিটি আপনার থাকবে না। কিন্তু বাসায় ইলেকট্রিসিটি না থাকলে হবে, বাসাতে ইলেকট্রিসিটি রাখতে হবে। তাই আপনি তখন কি করবেন, এই যে একটা জেনারেটর দিয়ে বাসায় ইলেকট্রিসিটি চালু রাখবেন, সাথে এখানকার কাজটাও সম্পন্ন করবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ ভাইয়া। যে এইখানে তখন আপনি বাসায় ইলেকট্রিসিটি চালু রাখলেন কি দিয়ে, জেনারেটর দিয়ে। পরে যখন আপনার এখানে কাজ শেষ হলো আপনি আবার কি করবেন, জেনারেটরটা আউট করে দিবেন। জেনারেটর আউট করে, এই আমার যদি মিশতেছে না কেন, হ্যাঁ মিশতেছে, তখন কি করবেন, জেনারেটর আউট করে দিয়ে এই লাইনটাকে আবার রিকানেক্ট করে দিবেন, তাহলে কি আবার আগের মতো চলবে। তাহলে এই যে জেনারেটর বা মেশিনটার কথা বললাম, এই মেশিনটাই হচ্ছে আমাদের হৃদ ফুসফুস মেশিন। তার এসে যদি চালু থাকে অন পাম্প, যদি চালু না থাকে অফ পাম্প। আর কিছু কিছু ক্ষেত্রে রোবট দিয়ে এই সার্জারিগুলো করা হয়। রোবট দিয়ে করার জন্য মিনিমালি ইনভেসিভ সার্জারি কেন বলা হয়, কারণ দেখা যায় রোবটের যে হাত সেটা কি একদম সূচের মতো একদম সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম। সেক্ষেত্রে একদম কম্পিউটার দিয়ে রেগুলেট করে রোবোটিক হাত, মানে যে হাতটা থাকে সেই হাতটা দিয়ে রেগুলেট করে অস্ত্রোপচার করা হয়। এটা অনেক মানে বলা যায় কি খুব সূক্ষ্মভাবে কাজটা করা যায়, তাই না? কারণ মানুষের হাত যেখানে পৌঁছাবে না খুবই স্বাভাবিক, রোবটের সূক্ষ্ম চক্ষু সেই জায়গায় ঠিকই পৌঁছে যাবে। সেটা হচ্ছে রোবট সহযোগী সার্জারি, ওপেন হার্ট সার্জারি প্রকৃত সেগুলা। করোনারি বাইপাস সার্জারি আমার পড়াইতে খুবই ভালো লাগে, ভাই খুবই ওই মজা যে লাগে। ইয়ার সময় মানে হচ্ছে যখন হচ্ছে মানে ওপেন করে হচ্ছে এই ইয়া সবকিছু অফ করে ওই যে জেনারেটর যে এক্সাম্পলটা দিলেন, হুম। তো ওই সময় কি হচ্ছে মানে হার্টের সবকিছু মানে একবারে যে এয়ারটা মেয়ারটা সবকিছু বন্ধ করে ওই খালি ওই পাম্পারটা হ্যাঁ, দিয়েই কাজ করা হয়। ওগুলো তখন ক্ল্যাম্প করে মানে আটকে রেখে তখন ওই লাইনটা দিয়ে মানে ইয়া করে দেওয়া হয় আর কি, যাতে হার্টের সাথে, তুমি চিন্তা করো হার্টের মধ্যে কন্টিনিউসলি রক্ত আসতেছে, তাই না? যে হার্টের মধ্যে কন্টিনিউসলি রক্ত আসে, তুমি অপারেশন করতে পারবা ওইখানে? না ভাই। খুবই স্বাভাবিক, করতে পারবা না। সো ওই জন্য কি ওই লাইনগুলো বন্ধ করে দিয়ে ওই লাইনগুলোর মধ্যে আগে আগে ওই হৃদফুসফুস মেশিনের যে জিনিসপত্রগুলো সেগুলো ঢুকে দেওয়া হয়, যাতে কন্টিনিউসলি ব্লাড অক্সিজেন সাপ্লাইগুলো নিশ্চিত করা যায়, এই আর কি। ভাইয়া, যেখানে হচ্ছে হৃদ ফুসফুসও ওইটাও ব্যবহার করা হবে না, আবার হচ্ছে রোবোটিক সার্জারিও হবে না, তো সেই ক্ষেত্রে কিভাবে কাজ করা হয়? বুঝলাম না, একটা তো আমরা বললামই অন পাম্প, যেটা চালু রাখা হবে, যদি ওটা চালু হ্যাঁ, আর রাখা অফ না হয়। পাম্প? আচ্ছা, যদি অফ পাম্প হয় সেক্ষেত্রে দেখা যায় সেগুলো মিনিমাল ইনভ্যাসিভ। যদি হার্ট যদি কাটতে না হয়, মানে এই যে ওপরের জিনিসগুলো, এই জিনিসগুলো যদি মানে ক্ল্যাম্পিং করে কাটার দরকার না পড়ে, সেক্ষেত্রে তো তোমার হৃদফুস মেশিন লাগতেছে না, কারণ তুমি তো হার্ট কেটে হার্টের ভেতরে ঢুকতেছে না। ব্যাপারটা বুঝো নাই? হ্যাঁ, বুঝছি। ওকে, এবার দেখো করোনারি বাইপাস সার্জারি। করোনারি বাইপাস, ওকে। সো এখন করোনারি ধমনী, করোনারি ধমনী অনেক কথাই হয়েছে, আমি তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে করোনারি ধমনী এমন একটা ধমনী যেটা কি হার্টের নিজস্ব রক্ত সরবরাহের জন্য এই ধমনীটা স্পেশালাইজড, এটা শুধুমাত্র হার্টই রক্ত সরবরাহ করে। যদি নৈবেত্তিক আসে এরকম যে এমন একটা ধমনীর নাম বলো যেটা হার্টেই শুরু হয় এবং হার্টেই শেষ হয়, এই ধমনীটার নাম কি? করোনারি করোনারি ধমনী। ধমনী। ভেরি গুড, এটা হচ্ছে করোনারি ধমনী। আচ্ছা বলো তো এমন একটা নদীর নাম যে নদী বাংলাদেশেই শুরু হয় এবং বাংলাদেশে শেষ হয়, কে বলতে পারবে? 10 টাকা পদ্মা, ফ্লেক্সি মেঘনা, যাবে। যমুনা, একটাও হয় নাই, শীতলক্ষ্যা, কর্ণফুলী, এগুলি একটাও একটার হয় থেকে নাই। যে কোনো একটা হয়ে যাবো। কে বলতে পারবে বাংলাদেশের জলসীমায় উৎপত্তি এবং শেষ এরকম একটা নদীর নাম? করো তো। করতোয়া, মাথায় বাড়ি দিব। করতোয়া যমুনার শাখা নদী, যমুনার শাখা নদী হচ্ছে ব্রহ্মপুত্র। করতোয়া। যমুনা নদীর উৎপত্তি স্থল কোথায়? বুড়িগঙ্গা। গঙ্গা ভাই। তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হচ্ছে যমুনার উৎপত্তি স্থল। কই কই বলো, বাংলাদেশের মানে জলসীমায় বুড়িগঙ্গা। উৎপত্তি এবং শেষ বুড়িগঙ্গা। গাধা, বুড়িগঙ্গা কার শাখা? ভাই পদ্মা এটা কি সেতুর নিচে যে এই ছদ্মবেশী নদী? নদীটা এটাই। হয় নাই, কেউ বলতে পারলা না? সাধারণ জ্ঞানে তো কাঁচা আমার পোলাপানরা। ভাই এটা কি ছদ্মবেশী নদী? হুম, বুঝি নাই কি? ভাই করোনারি নদী। তোর মাথা করোনারি নদী।
কে বলতে পারবো না বাংলাদেশের জলসীমার উৎপত্তি এবং শেষ এরকম একটা নদীর নাম? 10 টাকা মিস করলা, যাই হোক উত্তর হচ্ছে হালদা। ঠিক আছে, হালদা নদী। এটা উৎপত্তি হয়েছে কোথায়? উৎপত্তি হয়েছে হচ্ছে এটা ইয়াতে, খাগড়াছড়ির বাদনতলিতে। ঠিক আছে, তোমার কি সাধারণ জ্ঞান পড়ো না কেউ? এই মেডিকেলের চান্স পাওয়ার ইচ্ছা আছে কার কার এখানে? ভাইয়া আছে। বলো, যার যা বলছে। আমার আমার বলে একটা চিল্লানি দাও। আমার আমার অনেকগুলো কণ্ঠস্বর শোনা গেল। তো তোমরা সাধারণ জ্ঞান পড়বা না এখন থেকে? একদম ক্লিয়ারলি ভাইয়া বলে আছে। দিচ্ছি যে ভাইয়া দেখলে তো ভয় করে। যারা মেডিকেলের প্রিপারেশন নিবা এখন আমার থেকেই সাধারণ জ্ঞান, আজকের বিশ্ব পড়বা, আর ইংলিশ জন্য অ্যাপেক্স নামে একটা বই কিনে ফেলবা। কিনে ধুমায় সলভ করো, নাহলে এক্সামের আগে 3-4 মাসে কিন্তু এগুলো সলভ করতে যাই কিন্তু বুঝতে পারো মাসের কয়দিন যাইতেছে। ঠিক আছে, এই যে আমি এখন অ্যাডমিশন স্টুডেন্ট পড়াই, পোলাপান ইংলিশ সাধারণ জ্ঞান যে কি বাজে অবস্থা। ইংলিশ একটা বইয়ের নাম বললাম অ্যাপেক্স, এই বইটা ধুমায় সলভ করা শুরু করবা। এই স্নেহা, তুমি কি আজকে শুনতেছো? ক্লাসে আসো তুমি? হ্যাঁ আসি, শুনতেছি। অ্যাপেক্স নামে যে বইটা আছে কালকে কিনে ফেলবা। ঠিক আছে, আচ্ছা। মনে করবা কিনতে। অ্যান্ড তুমি তো ইংলিশ ভার্সনে আছো, খুব একটা কঠিন হবে না, বাট স্টিল ইউ হ্যাভ টু সলভ ইট। হুম। তুমি মেডিকেলে পড়ো কি না পড়ো, এটা পরীক্ষা দেওয়া লাগবে, চান্স পাওয়া লাগবে অ্যাটলিস্ট। ওকে, সো ক্লাসে ব্যাক করি। করোনারি বাইপাস সার্জারি পুরুষের জন্য ক্ষতিকর পৃথিবীতে দুইটা জিনিস, একটা হচ্ছে করোনারি আর একটা হচ্ছে পরনারি। ঠিক আছে, করোনারি আর পরনারি। কেন বললাম, কারণ দেখা যাচ্ছে ছেলেদের সাধারণত করোনারি হার্ট ডিজিজগুলো বেশি হয়। তো করোনারি হার্ট ডিজিজের একটা নমুনা আপনাদেরকে দেখাই যে আসলে করোনারি বাইপাস জিনিসটা কি। আগে বাইপাস শব্দের সাথে পরিচিত হই আমরা। আমার কারসর কই গেল? ধরেন এটা হচ্ছে একটা রাস্তা, আপনি দেখলেন রাস্তার এই জায়গায় একটা জ্যাম, মানে এই জায়গায় একটা জ্যাম লাগছে রাস্তায়। ঠিক আছে, আপনি এই দিয়ে আসলেন, এই জ্যামের জন্য আপনি যাইতে পারলেন না, আপনি কি করবেন? আপনি দেখলেন এই পাশ দিয়ে একটা ছোট্ট রাস্তা আছে, আপনি খুব সুন্দর করে এই রাস্তায় এটা দিয়ে না যেয়ে এদিক দিয়ে যেয়ে এই দিয়ে চলে আসলেন। এটা কি হলো? এই রাস্তাটার নাম কি? বাইপাস। ভেরি গুড, এই রাস্তাটাকে বলা হয় বাইপাস রাস্তা। দেখবেন অনেক জায়গায় বিশ্ব রোডের সাথে সাথে বাইপাস রোড থাকে, শহরের মধ্যে দিয়ে চলে যায়। সো বাইপাস কথাটা এইটা, যে আমি মেইন রোড দিয়ে না যেয়ে কি পাশে একটা রোড দিয়ে চলে গেলাম, এটা হচ্ছে বাইপাস। এখন এই বাইপাসটা যদি করোনারি ধমনির মধ্যে হয়, সেই বাইপাসটাকে আমরা কি বলবো? করোনারি বাইপাস, করোনারি বাইপাস। তাই না? তাহলে কি হয় দেখেন, এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, যে এখান থেকে কি করা হয়েছে, এখানে একটা ধমনী খুব সুন্দর করে জোড়া লাগাই দেওয়া হয়েছে, জোড়া লাগাই দিয়ে কানেক্ট করা হয়েছে এই জায়গায়। হয়তো এই যে এই জায়গাটা ব্লক ছিল, ঠিক আছে, এই জায়গায় ব্লকের জন্য কি এই যে এদিক দিয়ে রক্তটা এই জায়গায় আসতে পারতেছিল না, এই জায়গায় ব্লক হয়েছে। তাই কি করা হলো, এখানে একটা ধমনী কেটে এনে, সাধারণত এই যে পায়ের যে ধমনীগুলো আছে সেই ধমনীগুলো কেটে এনে, মানে খুব বেশি না, সামান্য একটু ধমনী কেটে এনে এই জায়গায় লাগা দেওয়া হবে। তাহলে কি হয়, যে ওই জায়গা থেকে রক্ত না আসলেও, এই জায়গা থেকে রক্ত না আসলেও কি হবে, যে এই জায়গা থেকে কিন্তু ঠিকই রক্ত প্রবাহটা আবার আগের জায়গায় চলে আসবে। ঠিক আছে, ভাই ওই যে অ্যানজাইনা হলে কি তাহলে হচ্ছে এগুলি করে? এনজাইনা তো যখন প্রাথমিক অবস্থাতে দরকার নাই, কিন্তু এনজাইনার কারণটা কি? আমরা তো বলছি যে ছোটোখাটো যখন ব্লক হয় তখন এনজাইনা হয়। যদি ব্লকটা একদম পুরা ভেসেলটাকে, পুরা রক্তবাহিকাটাকে একদম ইনভলভ করে ফেলে, তখন কি করতে হবে? এই তখন কিন্তু এই বাইপাস সার্জারির প্রয়োজন হবে। বোঝা গেছে? মানে যখন একবারে ব্লক হয়ে যায়, বল না হার্টে ব্লক ধরা পড়ছে, শুনছো না এই শব্দ? জি ভাই। এটাই তো সেটা, যে হার্টে যখন ব্লক ধরা পড়ে তখন আমরা কি করি? বাইপাস করে দিই। ঠিক আছে, এটা একটা উপায়। বাইপাস ছাড়াও আরেকটা উপায় আছে যেটা বর্তমানে অনেক বেশি প্রচলিত, সেটা হচ্ছে এনজিওপ্লাস্টি। তো কীভাবে করা হয়? যে বড় বড় অস্ত্রোপচার না করে সংকীর্ণ লুমেনযুক্ত, লুমেন মানে কি বলো তো? এই যে ধমনীর পাইপের মধ্যে যে পাইপটুকুতে রক্ত চলাচল করে, এই ছোট গোল জায়গাটাকে বলা হয় লুমেন। ঠিক আছে, এই গোল জায়গাটাকে বলা হয় লুমেন। তাহলে এই যে সংকীর্ণ লুমেন, এটা কি রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত লুমেন যুক্ত? ওর বাবারে কি কঠিন ওয়ার্ড রে! যাই হোক, সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 30 মিনিট থেকে কয়েক ঘন্টা সময় লাগে। এনজিওপ্লাস্টির প্রকারভেদটা দেখেন: বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, অ্যাথোরেক্টমি আর করোনারি স্টেন্টিং, যেটা বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত। চলুন তো একটু আমরা দেখি যে প্রসেসটা কীভাবে করা হয়। ফার্স্টে হচ্ছে এই ছবিতে দেওয়া হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি। ঠিক আছে,
এটা কিভাবে করা হয়? আপনারা দেখতে পাচ্ছেন একটা ধমনী, এটা একটা ধমনী। কোন ধমনী? কর্নারি ধমনী, হার্টের মধ্যে আছে। তো এখন এই যে একটা পাইপের মধ্যে দেখতেছেন আপনারা, এটাকে বলা হয় ক্যাথেটার, ঠিক আছে? এটাকে বলা হয় ক্যাথেটার। তো এই যে ক্যাথেটারটা আছে, এই ক্যাথেটারটা পায়ের মধ্যে দিয়ে বা হাতের মধ্যে দিয়ে একটা ধমনী দিয়ে প্রবেশ করানো হয়, ঠিক আছে? পায়ের মধ্য দিয়ে বা হাতের মধ্যে দিয়ে একটা ধমনী দিয়ে আস্তে আস্তে ওই ক্যাথেটারটা ভেতরে ঢুকাইতে ঢুকাইতে একদম হার্টের ওই জায়গায় যাওয়া যায়। কারণ টিভি ডিসপ্লে থাকে, সো ডিসপ্লে যেদিকে যায় ডিসপ্লে দেখে বোঝা যায় কোন দিকে যাচ্ছি না যাচ্ছি। এটা খুবই কমপ্লেক্স প্রসিডিউর, আমরা এত কমপ্লেক্স প্রসিডিউর না জানি। জাস্ট জেনে রাখি যে ওই ক্যাথেটারটা কি, যে জায়গা ব্লক হয়েছে আমরা আগেই এনজিওগ্রাম করতে পারি। এনজিওগ্রাম করলে কি হয়, যে কোন জায়গা ব্লক হয়েছে এটা দেখা যায়। সো এনজিওগ্রাম করে কিন্তু একই সাথে চাইলে এনজিওপ্লাস্টি করা সম্ভব, ঠিক আছে? দেখা যায় এনজিওগ্রাম আর এনজিওপ্লাস্টি দুটো সবাই একই সাথে করে ফেলে। সো এই যে এনজিওপ্লাস্টি, এই জিনিসটা কি, যে ওই লাইনে যেখানে আমরা দেখলাম এনজিওগ্রাম করে যেখানে ব্লক আছে ওই জায়গায় আমরা কি করব, আমরা একটা ক্যাথেটার ঢুকাই দিব। ক্যাথেটার ঢুকাই এই ক্যাথেটারের গায়ে দেখেন চুপসানো বেলুন আছে, দেখেন এই জায়গায় কি উপরে চর্বি নিচে চর্বি, এই জায়গাটা ব্লক হয়ে গেছিল। পরে এই দিয়ে ক্যাথেটারটা পাস করার পর আমি কি করব, ওই জায়গায় যে বাইরে থেকে বাতাস দিয়ে কি করব, এই বেলুনটা ফুলাই দিব। তাহলে কি হবে, বেলুনের চাপে কি দেখেন দুই পাশে চর্বিগুলো সরে গেছে আর রক্তগুলো কি আবার আগের মতো প্রবাহ শুরু হয়েছে না? হয়েছে কি হয় নাই? হয়েছে। হয়েছে। তো এটাই হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি। কারণ এখানে কি বেলুন ফুলায়ে আমরা রক্তের যে রুদ্ধ লুমেন যেটা বলছে, এই যে ভেতরের জায়গাটাকে বলা হচ্ছে লুমেন, এই রুদ্ধ যে লুমেন সেই রুদ্ধ লুমেনটা আমরা কি করছি, পুনরুদ্ধার করছি। সেটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি। এরপর হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি। এটা কীভাবে হয় দেখেন, এই যে সেম জিনিস, এই যে ক্যাথেটারটা আছে, যে ক্যাথেটারটা কি, যে জায়গায় প্লাক জমা আছে দেখেন, এই যে এখানে চর্বি এগুলো জমে কি একদম রাস্তাটা কি বন্ধ হয়ে গেছে না? প্রায় বন্ধ হয়ে গেছে। আমি করব কি, এই ক্যাথেটারটা ওই চর্বির জায়গাতে পাঠাবো, পাঠাই কি লেজার চালু করে দিব। তখন লেজারের প্রভাবে কি হবে, ওই চর্বিগুলো গলে যাবে। বা অনেক সময় দেখা যায় রক্ত জমাট বেঁধে থাকে, সেই রক্ত জমাট বাঁধাতে কী হবে, গলে যাবে। অ্যান্ড গলে গেলে ওই রাস্তাটা কি আবার আগের মতো ওপেন হয়ে যাবে, এই দিয়ে ব্লাড ফ্লোটা আবার আগের মতো কন্টিনিউয়াসলি ব্লাড ফ্লো চলতে থাকবে। এবার আসেন করোনারি স্টেন্টিং। আমরা এই যে বলছিলাম যেটা, যে সবচেয়ে বর্তমানে বেশি প্রচলিত, সেই করোনারি স্টেন্টিংটা কি জিনিস? তাহলে হচ্ছে ওই যে বাইপাস না করে যদি হচ্ছে এনজিওপ্লাস্ট করে হ্যাঁ, এখন তাহলে তো বাইপাস হচ্ছে বেশি এনজিওপ্লাস্টি করা হয়, দেখাই তো আছে সবচেয়ে বেশি প্রচলিত। দুইটা পদ্ধতি করা যায়, একটা হচ্ছে বাইপাস আর একটা হচ্ছে এনজিওপ্লাস্টি। এখন আমরা এনজিওপ্লাস্টি করি, বাইপাসের দিন শেষ, বুঝছো? তবে কিছু কিছু ক্ষেত্রে বাইপাস করা হয় যদি খুব বেশি বড় ব্লক হয়, যদি এভাবে মানে এনজিওপ্লাস্টি করে যদি রিমুভ না করা যায়, ইনদের কেসে বাইপাসের প্রয়োজন এখনো পড়ে। ওকে, এবার আসো বেলুন করোনারি স্টেন্টিং। স্টেন্ট মানে কি? স্টেন্ট শব্দ অর্থ হচ্ছে জাল। এরকম হচ্ছে একটা জালকে বলা হয় স্টেন্ট, ঠিক আছে? স্টেন্টকে বলা হয়, মানে স্টেন্টের শব্দের অর্থ কি, একটা জালক। দেখেন এটা একটা বেলুন এনজিওপ্লাস্টির মতোই, তবে এখানে কি হয়, বেলুনের চারপাশে এরকম একটা জাল যোগ করে দেওয়া হয়। খেয়াল করেন, দেখতে পাচ্ছেন আপনারা বেলুনের চারপাশে একটা জাল আছে। আপনার প্রথম ছবি আর শেষ ছবিটা, এই ছবিটা খেয়াল করেন যে এইখানে একটা বেলুন গেছে, এইখানেও একটা বেলুন গেছে, বাট বেলুনের গায়ে কিছুটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি ভাই। এটা হচ্ছে একটা জাল বা স্টেন্ট, ওই বেলুনের সাথে সাথে দিয়ে দেওয়া আছে। তারপর যখন যে জায়গায় চর্বি জমে গেছে সেই জায়গায় যে যদি বেলুনটা ফুলাই, বেলুনের সাথে কি স্টেন্টটাও খুলতে থাকবে না? জি ভাই। হ্যাঁ। জালটাও খুলতে থাকবে। পরে যখন জালটা খুলতে থাকবে তখন দেখেন এই জালটা আমি কি করব, ওখানে রেখে আসবো আর আমার যে ক্যাথেটার ছিল সেটা বের করে আনবো। ফলে কি হবে দেখেন, এই জালটা কি করতেছে, একটা সাপোর্টিং একটা স্ট্রাকচার হয়ে গেছে না? সে কি করবে, দুই পাশ থেকে ধরে রাখবে না, অনেকটা ওই যে আমরা করি না মাচা দেওয়ার সময় আমরা কি করি, নিচ থেকে একটা লাঠি দিয়ে ধরে রাখি, দেই না? তো ভাই এখান থেকে হচ্ছে যদি রক্ত যায় তাহলে বাধাপ্রাপ্ত হবে না? কেন রক্ত বাধাপ্রাপ্ত হবে? এটা তো একটা জালের মতো, এটা তো ভেতরে কোনো ইয়া নাই, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে ভেতরে জিনিসটা, আর জালগুলো কি এই যে এইভাবে 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 আছে, ব্যাপারটা বোঝা গেছে? জি ভাই, তাহলে তো এটা আর একটা বাধা পাবে না। রাউন্ড স্ট্রাকচার, ঠিক আছে? সো এই দেখি খুব ইজিলি রক্তটা চলে যেতে পারে। অ্যান্ড দেখা যায় পরবর্তীতে এখানে প্ল্যাক ফর্মেশন হয় না, কারণ এই জালের গায়ে এমন কিছু পদার্থ থাকে যেগুলো এখানে আবার চর্বি জমা হতে বাধা দেয়। আপনারা এই করোনারি স্টেন্টিং নামটা শুনেন নাই আমি জানি, বাট আপনারা হার্টে রিং পরানো এই শব্দটা সবাই শুনছেন, শুনেন নাই? ভাই জিজ্ঞাসা করতেই নিয়েছিলাম ভাই আপনারে। সো বেসিক্যালি করোনারি স্টেন্টিং যেটা, এটাই হচ্ছে হার্টে রিং পরানো। এই যে স্টেন্টটা কি বলে, রিং। এটা বিভিন্ন কোম্পানির হিসেবে বিভিন্ন দাম হয়, সেটা অনুযায়ী করোনারি স্টেন্টিং সার্জারির খরচটাও তারতম্য হয়ে থাকে। সো স্টেন্টটাই হচ্ছে রিং, হার্টের রিংটা হচ্ছে ঠিক এটাই।
এটা পড়াই কিন্তু আর কিন্তু ইয়া করা হয় না, এটা কিন্তু রিমুভ করা হয় না, এটা ওখানেই থাকে। ঠিক আছে, বল না হার্টে 2টা রিং পরানো আছে, ভাই হাতে 3টা রিং পরানো এগুলো কি আছে। হচ্ছে পরবর্তীতে কোনো হচ্ছে সমস্যা করে না? না, পরবর্তীতে কোনো সমস্যা করে না, এগুলো সেরকম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। বুঝা গেছে? জি ভাই। জি ওকে, ভাই। তো এরপরে কি আছে? পেসমেকারের ব্যাটারি মেয়াদ কত? 5 থেকে 10 বছর ভাই। 5 থেকে 10 বছর। 5 থেকে 10। এটা মেডিকেল কোশ্চেন বলছিলাম, সো এই হচ্ছে উত্তর। মানবদেহের হৃৎপিণ্ডের কপাটিকার অবস্থান উল্লেখ করো। কয়টা কপাটিকা জানছি আমরা? একটা। বাইকাস ফিট, ট্রাইকাস ফিট, সেমিলুনার। আর 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 কি রে? ভাই আরেকটার নাম ভুলে যাই বারবার। থিবেসিয়ান, আরটা হচ্ছে ইউস্টেশিয়ান। ঠিক আছে, অবস্থান জানতে হবে, এগুলো পড়াইছি কিন্তু। কার্ডিয়াক চক্রের ধাপ কতটি? প্রতিটি চক্রের সময়কাল বলো, প্রতিটি চক্রের সময়কাল কতটুকু লাগে? 0.8 সেকেন্ড ভাই। সেকেন্ড। এই অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল ভাগ ভাগ করে বলতে হবে। অ্যাট্রিয়ামের ডায়াস্টোলে কতক্ষণ লাগে? 0.7 সেকেন্ড। অ্যাট্রিয়ামের সিস্টোলে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড, যাক মনে আছে। জাংশনাল টিস্যু কি? অ্যাট্রিয়াম ডাস্টাল 0.7 আর সিস্টাল 0.1। এই ভাই সময়গুলো Ventricular যা সব হচ্ছে ডাস ভার্সিটি 0.5 ভর্তি পরীক্ষায় 2.3। ভার্সিটি বা মেডিকেল ভর্তি পরীক্ষায় এই কোশ্চেন বারবার আসে, কোনটা সময়কাল কত। জাংশনাল টিস্যু কি? এনজাইনাল লক্ষণ সমূহ লেখো। লিখতে পারবা না এগুলো কি? জি ভাই। ভাইয়া পারবো। এগুলো বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনের প্রোটোটাইপ, বুঝছো? এই আর কি, এসব দেখানো যাবে না, এগুলো উদ্ভাসের বিজ্ঞাপন, উদ্ভাসের বিজ্ঞাপন নিব না। আচ্ছা ঠিক আছে, সো